Basically, bill and hold is a type of contract under which an entity bills a customer for a product, but the entity retains physical possession of the product until a point in time in the future. So এটা মানে হচ্ছে এই বিল অ্যান্ড হোল্ড অ্যারেঞ্জমেন্ট, এটা নেমিংটা দেখে আমরা কিছুটা গেস করতে পারি যে এটা এমন একটা কন্ট্রাক্ট বিটুইন টু পার্টিজ আর বিটুইন দ্য এন্টিটিস, যেখানে আপনার কাস্টমার প্রোডাক্ট রেডি ফর ডেলিভার অর বিল রেডি, কাস্টমারের এগেইনস্টে হচ্ছে সেলার বিল রেডি করে রাখে অ্যান্ড প্রোডাক্ট রেডি ফিজিক্যালি ট্রান্সফার করার জন্য। বাট দ্য প্রবলেম ইজ এই অ্যারেঞ্জমেন্টটার একটা ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স বলতে পারেন, সেটা হচ্ছে এভরিথিং ইজ রেডি বাট আপনি ইনিশিয়ালি বা ইনস্ট্যান্ট প্রোডাক্টটাকে ফিজিক্যালি ট্রান্সফার করছেন না। সো এখানে ডেফিনেটলি কিছু ভ্যালিড রিজন বা সাবস্ট্যান্টিভ রিজন থাকতে হবে যে আপনি ফিজিক্যালি ট্রান্সফার করছেন না, বাট স্টিল এই 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 ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে যিনি সেলার, সে কি রেভিনিউ রিকগনাইজ করবে নাকি করবে না, বা কোন পয়েন্টে গিয়ে সে রেভিনিউটা রিকগনাইজ করবে, সেটাই হচ্ছে বিল অ্যান্ড হোল্ড অ্যারেঞ্জমেন্টের মেইন ডিসকাশন। Okay, so এটা basically it results when buyer is not ready to take the delivery but does take the title and accepts billing. That means এটার এই কন্ট্রাক্ট বা এই অ্যারেঞ্জমেন্টে আপনি অ্যাজ এ সেলার আপনার প্রোডাক্টটা রেডি এবং আপনার প্রোডাক্টের ফিজিক্যাল পজেশন ট্রান্সফার করার জন্য রেডি অ্যান্ড বিলসও রেডি, বাট স্টিল আপনার যে বায়ার হি অর শি ইজ নট রেডি টু টেক দ্য ডেলিভারি। সো এখানে এই বাট রেডি প্রোডাক্ট ডেলিভারি নেওয়ার জন্য রেডি না হলেও সেলারের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু সেই প্রোডাক্টটার টাইটেল বা ওনারশিপটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, বিকজ এভরিথিং ইজ রেডি অ্যান্ড অ্যাকসেপ্ট। সো এই ক্ষেত্রে বায়ার যে রিসিভ করতে পারছে না প্রোডাক্টটা, সো এটার পেছনে ডেফিনেটলি কিছু রিজন আছে। সো ওই রিজনের উপর বেস করে আপনি দেখবেন যে রেভিনিউ রিকগনাইজ করা উচিত নাকি উচিত না। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখি যেটা থেকে আমরা একটু বুঝতে পারবো যে কোন টাইমিং এ বা কখন জিনিসটা রিকগনাইজ করা উচিত বা রেভিনিউ রিকগনাইজ করা উচিত। সো এখানে দেখেন একটা ফ্যাক্ট দেয়া আছে, বলা হয়েছে যে বাটলার এস সেলস 4,50,000 which cost 2,80,000 of the fireplaces on March 1, 2019 to a local coffee shop, Barris 2, which is planning to expand its location around the city. So Butler হচ্ছে এখানে সেলার, সে একটা ফায়ারপ্লেস সেল করছে বারিস্টোর কাছে, who is the buyer of the product, and the product cost 2,80,000 and it was held on March 1, 2019. Under the agreement, Barrister asked Butler to retain these fireplaces in its warehouse until the new coffee shops that will house the fireplace are ready. So Barrister যেটা করছে, Barrister প্রোডাক্টটা রিসিভ করার বাই করার রিজন হচ্ছে সে কি করছে, তার প্ল্যানটাকে এক্সপান্ড করছে একটা নতুন নতুন সিটিতে বা একটা নতুন লোকেশনে শিফট করবে। দ্যাটস সে বাটলারের সাথে এমন একটা এগ্রিমেন্টে গিয়েছে যে ফায়ার প্লেসটা সে তখনই রিসিভ করবে যখন তার নতুন কফি শপটা ওপেন করা হবে বা নতুন কফি শপের ওয়ার হাউসটা নতুন কফি শপটা রেডি হবে। তো টাইটেল passes to Barrister at the time of arrangement is signed. সো এখানে বলা হচ্ছে যে টাইটেল মিনস আমি যে ফায়ারপ্লেস প্রোডাক্টটা সেল করেছি এই প্রোডাক্টের টাইটেলটা তখনই ট্রান্সফার হয়ে গিয়েছে যখন কন্ট্রাক্টে এন্টার করে। নাও দ্য কোয়েশ্চেন ইজ when should Butler recognize the revenue from this bill and hold arrangement? সো এখানে কোয়েশ্চেনে হয়তো বলা নাই যে দিস ইজ দ্য বিল অ্যান্ড হোল্ড অ্যারেঞ্জমেন্ট, বাট স্টিল উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে দিস ইজ দ্য বিল অ্যান্ড হোল্ড অ্যারেঞ্জমেন্ট বিকজ আমি প্রোডাক্ট সেল করছি এবং আমার প্রোডাক্টের টাইটেল পাস হচ্ছে, বাট প্রোডাক্টটা স্টিল the buyer of or customer of the product are not ready to receive the product now. তো এটা থেকে বোঝা যাচ্ছে যে this is a bill and hold arrangement or agreement. So এখন আপনাকে কোয়েশ্চেন করা হবে যে when should Butler recognize the revenue from this bill and hold arrangement?
সো এখানে বাটলার হচ্ছে সেলার। সেলার হিসেবে অ্যাজ এ সেলার, যেহেতু সে প্রোডাক্টের টাইটেলটা ট্রান্সফার করে ফেলছে, তার প্রোডাক্ট রেডি অ্যান্ড হচ্ছে এটা সেপারেটলি আইডেন্টিফায়াবল একটা প্রোডাক্ট, রাইট? সো সেক্ষেত্রে যখনই পারফরমেন্স অব্লিগেশনটা স্যাটিসফাইড হবে, তখনই কিন্তু কি বাটলার রেভিনিউ রিকগনাইজ করতে পারবে। এবং যখন ব্যারিস্টো, the customer or the buyer of the product obtains the control of that product, only then butler can recognize the revenue. So এখানে এই ধরনের অ্যারেঞ্জমেন্টে আপনি হচ্ছে ইউজুয়ালি উইদাউট এনি রিজন, ভ্যালিড রিজন, আপনি এই ধরনের কন্ট্রাক্টে এন্টার করতে পারবেন না। দেয়ার শুড বি সাম ভ্যালিড পয়েন্ট বেসড অন হুইচ আপনি বিল অ্যান্ড হোল্ড অ্যারেঞ্জমেন্টে এন্টার করছেন। সো এই জিনিসটাই বলা হয়েছে যে ফর ব্যারিস্টো টু হ্যাভ অবটেইন দ্য কন্ট্রোল অফ দ্য প্রোডাক্ট। আমরা বলছি যে বাটলার তখনই প্রোডাক্টটার রেভিনিউ রিকগনাইজ করবে যখন ব্যারিস্টো কি করবে, ব্যারিস্টো বা বায়ার যিনি, সে প্রোডাক্টের কন্ট্রোলটা অবটেইন করছে। তো প্রোডাক্টের কন্ট্রোল অবটেইন কখন করবে সেটার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। যদি এই ক্রাইটেরিয়া গুলো মিট করে, তখনই আমরা বুঝবো যে কাস্টমার অর দ্য ব্যারিস্টো অবটেইন দ্য কন্ট্রোল অফ দ্য প্রোডাক্ট। সো এখানে দেখেন কি কি রিজন বা কি কি ক্রাইটেরিয়া থাকতে পারে। যেমন ফার্স্ট এটা হচ্ছে রিজন ফর দ্য বিল অ্যান্ড হোল্ড অ্যারেঞ্জমেন্ট মাস্ট বি সাবস্ট্যান্টিভ। সো আমাদের কোয়েশ্চেনের রিজনটা কি ছিল, যে ব্যারিস্টো এখন কেন রিসিভ করছে না ফায়ারপ্লেসটা? বিকজ তার নিউ শপ, নিউ কফি শপ, যেটা সে অন্য একটা লোকেশনে বা অন্য একটা সিটিতে সেটেল করছে, সেটা এখনো রেডি হয়নি। দ্যাটস ওয়াই সে যে প্রোডাক্টটা কিনছে, ফায়ারপ্লেসটা বাটলার থেকে কিনছে, সেটাকে বাটলারের ওয়্যার হাউসে রাখার কথা বলেছে। সো দিস ইজ অলসো ইউ ক্যান কনসিডার ইট অ্যাজ এ ভ্যালিড রিজন অর সাবস্ট্যান্টিভ রিজন। সাবস্ট্যান্টিভ মিনস এখানে বোঝাচ্ছে এমন একটা সিগনিফিক্যান্ট রিজন। আপনি ছোটখাটো কোনো রিজন দিয়ে আপনি এটাকে জাস্টিফাই করতে পারবেন না, বাট যেহেতু আপনার কাছে যে এখানে যে রিজনটা দেওয়া আছে, আপনি সেটাকে কি করতে পারছেন, যে প্রোডাক্ট ইনস্ট্যান্ট বা ইনিশিয়ালি রিসিভ না করার রিজনটাকে জাস্টিফাই করতে পারছেন। অ্যান্ড সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে দ্য প্রোডাক্ট মাস্ট বি আইডেন্টিফাইড সেপারেটলি অ্যাজ বিলঙ্গিং টু ব্যারিস্টো। যেহেতু আপনি বলছেন যে প্রোডাক্টের টাইটেলটা ট্রান্সফার হচ্ছে বায়ারের কাছে, সো ডেফিনেটলি এই প্রোডাক্টটা এমন প্রোডাক্ট হতে হবে যেটা সেলার যিনি, তার যে নিজস্ব কিছু প্রোডাক্ট আছে সেটা থেকে সেপারেটলি আইডেন্টিফাই করা যাচ্ছে, এমন প্রোডাক্ট হতে হবে। সো এটাও একটা ক্রাইটেরিয়া যে আপনি প্রোডাক্টের কন্ট্রোলটা অবটেইন করতে পারছেন। অ্যান্ড দ্য প্রোডাক্ট কারেন্টলি মাস্ট বি রেডি ফর ফিজিক্যাল ট্রান্সফার টু ব্যারিস্টো। এবং যে প্রোডাক্টটা আপনি সেল করছেন, সেই প্রোডাক্টটাকে মাস্ট বি ফিজিক্যালি রেডি থাকতে হবে টু ট্রান্সফার টু দ্য কাস্টমার। এবং কোনো ধরনের ফিজিক্যাল প্রোডাক্টের যদি কোনো ধরনের লসেস বা ড্যামেজেস ইনকার্ড হয়, তাহলে সেক্ষেত্রে সেলার আর কোনো ধরনের রেসপন্সিবিলিটি নেবে না, বিকজ দ্য প্রোডাক্টের ওনারশিপ টাইটেলটা অলরেডি ট্রান্সফার হয়ে গেছে। যেটা ফিজিক্যালি ট্রান্সফার না হলেও ওনারশিপ টাইটেলটা কিন্তু ট্রান্সফার হচ্ছে। সো সেক্ষেত্রে যদি ফিজিক্যালি প্রোডাক্টের কোনো যদি ড্যামেজ বা কোনো লসেস ইনকার্ড হয়, তাহলে সেটা ডেফিনেটলি বেয়ার করতে হবে কাস্টমারকে। And lastly, butler cannot have the ability to use the product or to direct it to another customer. এখন যেহেতু লিগালি ট্রান্সফার হয়ে গিয়েছে, আপনার ওয়্যার হাউসে প্রোডাক্টটা হয়তো ফিজিক্যালি আছে, বাট আপনি সেই প্রোডাক্টটা কি করতে পারবেন না, ইউজ করতে পারবেন না, বা অন্য কোনো কাস্টমারকেও সেল করতে পারবেন না, অর আপনি নিজেও অ্যাজ এ সেলার আপনি নিজেও সেটা ইউজ করতে পারবেন না। ইন দিস কেস ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য অ্যাবাভ ক্রাইটেরিয়া আর মেট। সো আমাদের যে ফ্যাক্টসটা ছিল, সো সেই ফ্যাক্টসটার সাথে যদি আমরা ক্রাইটেরিয়া গুলো একটু রিলেট করি, তাহলে দেখতে পাবেন যে ফার্স্ট যে ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে আপনার ফিজিক্যালি প্রোডাক্ট রিসিভ না করার রিজন মাস্ট বি সাবস্ট্যান্টিভ হতে হবে। সো এখানে রিজনটা অবশ্যই সাবস্ট্যান্টিভ, বিকজ আমার যে কাস্টমার, সে কিন্তু নতুন ওয়্যার হাউস, নতুন একটা সিটিতে শিফট করছে, দ্যাট ইজ ওয়াই সে এখন হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করছে না। দেন সেপারেটলি আইডেন্টিফায়াবল হতে হবে। সেপারেটলি আইডেন্টিফায়াবল ফায়ারপ্লেস যেহেতু বলেছে, দ্যাট মিনস এই প্রোডাক্টটা সেপারেটলি অন্যান্য প্রোডাক্টের চেয়ে, যদিও এখানে অন্যান্য প্রোডাক্টের ডিসক্রিপশন দেওয়া হয়নি, বাট আমরা এখানে বুঝতেই পারছি, কোয়েশ্চেন দেখে বোঝাই যাচ্ছে যে ফায়ারপ্লেসটা ডেফিনেটলি সেপারেটলি আইডেন্টিফায়াবল একটা প্রোডাক্ট। এটা এমন কোনো প্রোডাক্ট না যেটা আমি আমার অনেকগুলো প্রোডাক্টের মধ্য থেকে আইডেন্টিফাই করতে পারছি না, বা হচ্ছে এটা মানে
এটার সাথে কমপ্লিমেন্টারি হবে এমন কোনো প্রোডাক্ট নাই আর কি। দেন আরেকটা ক্রাইটেরিয়া ছিল হচ্ছে ইট মাস্ট বি রেডি ফর ফিজিক্যালি ট্রান্সফার। তো এটা এখানে অলরেডি আপনার বলা আছে যে টাইটেল passes to barrister at the time of the arrangement is signed. So যেহেতু টাইটেল পাস হচ্ছে দ্যাট মিনস the product is physically ready but is not yet transferred. And lastly যেটা লাস্ট ক্রাইটেরিয়া ছিল সেটা হচ্ছে butler cannot have the ability to use the product. So it depends on the seller. সে ডেফিনেটলি যে প্রোডাক্টটা টাইটেল অলরেডি ট্রান্সফার হয়েছে হয়তো তার ওয়্যার হাউসে আছে বাট সে সেটা ডেফিনেটলি ইউজ করবে না। সো আমরা বলতে পারি যে এই ফ্যাক্টসে সবগুলো ক্রাইটেরিয়া মিট করছে and therefore revenue recognition should be permitted at the time the contract is signed. So এটা আমরা হয়তো ক্রাইটেরিয়া দিয়ে এক্সপ্লেইন করছি বাট এখানে লাস্ট যে লাইনটা আছে দেখেন টাইটেল passes to the barrister at the time the arrangement is signed. সো এটা দেখেও আমরা কিন্তু বলতে পারি যে হচ্ছে প্রোডাক্টের টাইটেল যেহেতু পাস হয়ে যাচ্ছে দ্যাট মিনস অল দ্য ক্রাইটেরিয়াস হ্যাভ বিন ম্যাট। যদি কোনো ক্রাইটেরিয়া ম্যাট না করতো তাহলে সেটার রিজনটা এখানে কোয়েশ্চেনে ডেফিনেটলি মেনশন করবো। সো আমরা অ্যান্সার করার সময় কোয়েশ্চেনে অ্যান্সার করার সময় আমাদেরকে যেটা করতে হবে ক্রাইটেরিয়া গুলোকে প্রপারলি এক্সপ্লেইন করতে হবে এবং এক্সপ্লেইন করে সেটা আমার কোয়েশ্চেনের সাথে রিলেট করতে হবে। রিলেট করে দেন আপনি ফাইনালি একটা ডিসিশন দিবেন যে when butler should recognize the revenue. Am I clear? Yes, miss. এখন এখন আপনারা বলতে পারেন যে ম্যাথসটা বা ফ্যাক্টসটা হচ্ছে খুবই ছোট একটা এক্সাম্পল বাট আপনি হয়তো এই লাইনটা দেখে বলেছেন যে টাইটেল passes to the কাস্টমার এন্ড যেহেতু টাইটেল বা ট্রান্সফার হয়ে গিয়েছে তাহলে সেটা আমরা বলতে পারি যে এই টাইমিং এ হচ্ছে রেভিনিউ রিকগনাইজ করবে। তাহলে কিন্তু আপনি মার্কস পাবেন না বিকজ দেখেন এইটা হয়তো বা আপনি অ্যান্সার আপনার ঠিক আছে বাট এটার প্রপার এক্সপ্লানেশন বা জাস্টিফিকেশন গুলো দিতে হবে। সো আপনি তখন যেটা করতে হবে আপনাকে এই ক্রাইটেরিয়া গুলোর বেসিসে আপনাকে এক্সাম্পলটা অ্যানালাইসিস করে দেখাতে হবে। সো অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মোস্টলি এটাই হয়, আপনি যেসব ম্যাথসই দেখেন না কেন প্রত্যেকটাতে দেখবেন আইদার জার্নাল বা রেকর্ডিংটা করতে হচ্ছে আপনাকে অর হচ্ছে কিছু ম্যাথস থাকবে যেখানে আপনার ডিসিশন মেকিংটা চাইবে উইথ প্রপার জাস্টিফিকেশন। সো এই জাস্টিফিকেশন গুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখানে হয়তো অনেক বড় ম্যাথস থাকবে না বা থাকে না, ইউজুয়ালি ছোট ছোট অনেক ম্যাথস পাবেন বাট এখানে আপনার জাস্টিফিকেশনটা দিতে হবে। বুঝতে পেরেছেন সবাই? হোয়াট ইজ বিল অ্যান্ড হোল্ড অ্যারেঞ্জমেন্ট? সো এটার নাম দেখে আমরা কিছুটা গেস করতে পারি যে বিল অ্যান্ড হোল্ড অ্যারেঞ্জমেন্টটা কেমন হতে পারে বাট কখন আমরা বিল অ্যান্ড হোল্ড অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে রেভিনিউ রিকগনাইজ করবো দ্যাটস দ্য টপিক অফ ডিসকাশন ফর দিস পয়েন্ট। ক্লিয়ার সবাই? Yes, Yes, ma'am. miss. ওকে, সো এখন আসেন আমরা কখন রিকগনাইজ করবো সেটা তো ডিসাইড করেছি। এখন আসেন রেকর্ডিংটা তাহলে কিভাবে করব? আমি যে সেল করেছি রেকর্ডিংটা কিভাবে করবো এটা অ্যাজ ইউজুয়াল আমরা অন্যান্য যে জার্নাল গুলো করি বা হচ্ছে অন্যান্য রেকর্ডিং গুলো করি ইন জেনারেল যে জার্নাল সেটার মতোই আমি সেল করেছি। দেখেন আমি সেল করেছি একটা ফায়ার প্লেস ফর 4,50,000 অ্যান্ড এটার কস্ট ছিল হচ্ছে 2,80,000। সো এখানে আর কোনো ইনফরমেশন দেয়া নাই, এডিশনাল কোনো সার্ভিস চার্জ বা কোনো কিছু দেয়া নাই। সো ডেফিনেটলি আমাকে এখানে জাস্ট দুইটা জার্নালই হবে, একটা হচ্ছে আমার সেলস ইনকার্ড হয়েছে সেটার একটা জার্নাল হবে আর একটা হচ্ছে ইনভেন্টরি জার্নাল। সো আমরা স্টার্টিং থেকে ইনভেন্টরি জার্নাল দিয়ে আসছি অ্যাজ এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম মেথডে। সো এখানেও সেম, আপনি সেলস করেছেন, যদিও এখানে ক্যাশ সেলের কথা বলা নাই, দ্যাট মিনস দিস ইজ অন ক্রেডিট ট্রানজাকশন। সো সেলস এর জন্য আমাকে যে জার্নালটা দিতে হবে নর্মালি আমরা যেটা করি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট 4,50,000 অ্যান্ড হচ্ছে সেলস রেভিনিউ ক্রেডিট 4,50,000। সো এগেইনস্ট এটার এগেইনস্টে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনভেন্টরি জার্নাল দিতে হবে। সো এই সেলস এর এগেইনস্টে আমার ইনভেন্টরি কস্ট হয়েছে হচ্ছে 2,80,000। সো we can record it as a cost of goods sold debit 2,80,000 and inventory credit 2,80,000. So I think জার্নাল নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা না বিকজ এই ধরনের জার্নাল আপনারা আগে অনেক ক্ষেত্রে আপনারা দিয়েছেন। ওকে,
সো এখন আসেন নেক্সট যে পয়েন্টটা, সেটা হচ্ছে নেক্সট যে রেভিনিউ রিকগনিশন ইস্যুস, দ্যাট ইজ প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপস। সো প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপস এটা হচ্ছে এটাকে আমরা একটা একটা ফর্মে বলতে পারি যে প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপ হচ্ছে এমন একটা রিলেশনশিপ বা এমন একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট যেখানে ওনার অফ দ্য প্রোডাক্ট কি করে অ্যাপয়েন্ট অ্যান এজেন্ট, হ্যাঁ, অন বিহাফ অফ দ্য ওনার টু সেল দ্য প্রোডাক্ট। সো যেটা করে অনেক সময় ওনাররা কি করে কিছু এজেন্ট হায়ার করে নেয় তাদের প্রোডাক্ট বা সার্ভিসেস গুলোকে সেল করার জন্য ইন রিটার্ন অফ কমিশন। সো আই থিঙ্ক আপনারা এজেন্সির বিষয়টা অনেকেই ভালো করে বুঝেন, বিকজ এটা আপনারা রেগুলার লাইফে ডিল করতে গিয়ে অনেক অনেক ইস্যুস ডিল করতে আপনারা অনেক এজেন্সির কাছে যান। সো দিস ইজ অলসো দ্য সেম টাইপ অফ ইস্যুস আর কি। সো এখানে যেটা করে প্রিন্সিপালস পারফরমেন্স অব্লিগেশন হচ্ছে প্রিন্সিপালের মেইন কাজ হচ্ছে টু প্রোভাইড দ্য গুডস অর পারফর্ম সার্ভিস ফর দ্য কাস্টমার। প্রিন্সিপালের মেইন কাজ হচ্ছে এজেন্টকে হচ্ছে প্রোডাক্টগুলো সাপ্লাই করা বা সার্ভিসটা দেওয়া, এবং এজেন্ট কি করবে আপনার অন বিহাফ অফ দ্য ওনার্স অর অন বিহাফ অফ দ্য প্রিন্সিপালস সেই প্রোডাক্ট বা সার্ভিসগুলোকে সেল করার ট্রাই করবে, এবং এইটার এগেনস্টে তাকে কি দেওয়া হবে, একটা কমিশন দেওয়া হবে। সো এটার সাথে আরো কিছু ইস্যুস রিলেটেড হতে পারে, যেমন এজেন্টস এর প্রোডাক্ট সেল করতে গিয়ে এজেন্টের কিছু কস্ট হতে পারে বা এক্সপেন্স হতে পারে। সো যখন এজেন্টের কিছু এক্সপেন্স হবে বা যেটার এক্সপেন্স হয়তো এজেন্ট বেয়ার করেছিল সেটাকে প্রিন্সিপালকে কি করে দিতে হবে, পে করে দিতে হবে। আবার প্রিন্সিপাল হচ্ছে কি করতে পারে, প্রিন্সিপাল বা ওনার যে সে যখন প্রোডাক্টটা আপনার কাছে সাপ্লাই করছে টু সেল দ্য প্রোডাক্ট ইন দ্য মার্কেট, তখন তারও কিছু কি ফ্রেট কস্ট হতে পারে, সেটা তো ডেফিনেটলি প্রিন্সিপালি বেয়ার করবে, এবং এজেন্ট কোনো ধরনের এক্সপেন্স বেয়ার করবে না। রাদার সে হচ্ছে কি করবে, আপনার প্রোডাক্টটা সেল করার পরে আপনার কাছ থেকে একটা কমিশন রিসিভ করবে। ফর এক্সাম্পল, travel company, preferred travel company facilitates the booking of cruise excursions by finding customers for Regency Cruise Company. So Regency, এখানে Regency Cruise Company হচ্ছে প্রিন্সিপাল, আর preferred travel company হচ্ছে, sorry to just wait. সরি ফর দ্য নয়েজ, আমার বাসার উপরে হচ্ছে একটু কাজ করা হচ্ছে, just why একটু নয়েজ আসছে, একটু জাস্ট ওয়েট করি আমি। ওকে, সো এখন আমরা দেখি এটার এক্সাম্পল কি হতে পারে। এক্সাম্পল জাস্ট একটা ট্রাভেল কোম্পানির কথা তো বলেছি, আপনারা অনেক সময় ট্যুরে যান, তো সেখানেও কিন্তু এজেন্সি ফেস করতে হয় আপনাদেরকে। সো এখন দ্য কোয়েশ্চেন ইজ, এই প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপে when we should recognize the revenue. সো এখানে আমরা একটা প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপ এক্সিস্ট করে এমন একটা এক্সাম্পল, বেস্ট এক্সাম্পল হচ্ছে আপনার কনসাইনমেন্ট। সো কনসাইনমেন্ট হচ্ছে এটাও কাইন্ড অফ একটা আপনার প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপ, যেখানে হচ্ছে কনসাইনর, দ্যাট মিনস ওনার অর ওনার অফ দ্য প্রোডাক্ট অর দ্য ম্যানুফ্যাকচারার, যে কিনা হচ্ছে একজন কনসাইনি বা ডিলার। এক্ষেত্রে নেমিং গুলো হয়তো ডিফারেন্ট, বাট আলটিমেটলি দিস ইজ অলসো এ প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপ। সো সে কি করে একজন কনসাইনি বা ডিলার অ্যাপয়েন্ট করে, যার যে কি করে আপনার কনসাইনারের অন বিহাফে তার প্রোডাক্ট বা সার্ভিসটাকে সেল করে। সো এখানে কনসাইনর কনসাইনি কে বুঝতে পেরেছেন? কনসাইনর হচ্ছে যিনি ওনার অর ম্যানুফ্যাকচারার বলতে পারেন প্রোডাক্টার, অর হোলসেলার হতে পারে। সো যে কোনো স্টেজ থেকে এই কনসাইনার এর বিষয়টা স্টার্ট হতে পারে আর কি, যে আলটিমেটলি একজন ডিলার বা কনসাইনিকে বা এজেন্টকে হচ্ছে কি করছে, অ্যাপয়েন্ট করছে টু সেল দ্য প্রোডাক্ট on behalf of the owner। এটা এবং এবং এই কনসাইনার কনসাইনি রিলেশনশিপের মধ্যে কনসাইনি যেটা পাবে অ্যাজ এ রেভিনিউ সেটা হচ্ছে কমিশন। সো কনসাইনার কনসাইনি বিষয়টা বুঝতে পেরেছেন? কনসাইনার কে, কনসাইনি কি, আমাকে এই জিনিসটা বুঝতে হবে। নেক্সট যে
এক্সাম্পলটা দেখবো। এটা দেখার আগে বা প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপের ক্ষেত্রে কিভাবে আমরা রেকর্ডিং প্রসেসটা কমপ্লিট করছি সেটা বুঝার আগে আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কনসাইনরকে, কনসাইনিকে। এটা বুঝতে পেরেছেন? কনসাইনরকে, কনসাইনিকে। Yes, miss. ওকে, সো এখন আসেন আমরা একটা ফ্যাক্টস দেখি যে কিভাবে আমরা কনসাইনমেন্টস অ্যারেঞ্জমেন্টে রেভিনিউ রিকগনিশনটা করব ফর বোথ কনসাইনর এন্ড বোথ কনসাইনি কি কোন ধরনের রেভিনিউ রিকগনাইজ করবে সেটা দেখতে হবে, এবং কনসাইনর কি ধরনের রেভিনিউ রিকগনাইজ করছে, কোন টাইমিং এ গিয়ে করছে সেটা আমাদের দেখতে হবে। সো কোয়েশ্চেন ফ্যাক্টসটা একটু দেখি আমরা। নেলবা ম্যানুফ্যাকচারিং শিপস মার্চেন্ডাইজ কস্টিং 36,000 অন কনসাইনমেন্ট টু বেস্ট ভ্যালু স্টোর্স। নেলবা হচ্ছে শিপস মার্চেন্ডাইজ কস্টিং 36,000। নেলবা কোম্পানি বেস্ট ভ্যালু স্টোরের সাথে একটা কনসাইনমেন্ট এগ্রিমেন্টে এন্টার করেছে, যেখানে নেলবা মার্চেন্ডাইজ শিফট করে 36,000, and Nelba pays 3,750 of freight cost. So এই যে 36,000 প্রোডাক্ট বেস্ট ভ্যালু কনসাইনির কাছে সেন্ড করে, সো সেন্ড করতে গিয়ে যেটা হয় নেলবাকে 3,750 টাকার হচ্ছে ফ্রেট কস্ট বেয়ার করতে হয়, যেটা আপনার ডিরেক্ট কস্ট, যেটাকে আমরা অনেক সময় পরিবহন ভাড়া বলে থাকি আর কি। And best value pays 2,250 for local advertising cost. এখানে বেস্ট ভ্যালু হচ্ছে কনসাইন। সো প্রথমটা যেটা ফ্রেট কস্ট বেয়ার করেছে সেটা হচ্ছে কনসাইনর, নেলবা কনসাইনর বেয়ার করেছে। বেস্ট ভ্যালু যে কনসাইনি, সে বেয়ার করেছে হচ্ছে আপনার কি অ্যাডভার্টাইজিং কস্ট কিন্তু একটা ইনডাইরেক্ট কস্ট। ওকে, ইনডাইরেক্ট মিনস যেই কস্টটা আপনার ডিরেক্টলি আপনার প্রোডাক্টের সাথে রিলেটেড না, আপনি প্রোডাক্টটা সেল করার জন্য অ্যাডভার্টাইজিং কস্ট ইনকার্ড করছেন। বাট ফ্রেট কস্ট হচ্ছে আপনার কি, ফ্রেট কস্ট হচ্ছে আপনার ডিরেক্টলি প্রোডাক্টের সাথে ইনভেন্টরির সাথে ইনভলভ। কেন এটা বলছি একটু পরেই আসছি। সো এরপরে দেখেন যে লোকাল দ্যাট আর রিইম্বার্সেবল ফ্রম নেলবা। সো বেস্ট ভ্যালু হচ্ছে যে লোকাল অ্যাডভার্টাইজিং কস্টটা বেয়ার করেছে সেটা নেলবার কাছ থেকে রিইম্বার্সেবল মিনস হচ্ছে অ্যাজ এ কনসাইনি ডেফিনেটলি সে হচ্ছে আপনার প্রোডাক্ট যেটা সেল করছে সেটার কস্ট সে নিশ্চয়ই বেয়ার করবে না। সো সে যেটা করবে, আপনার প্রোডাক্টটা সেল করে দিবে এবং এটার সাথে যদি কোনো ধরনের কস্ট ইনকার্ড হয় রিলেটেড, তাহলে সে সেটাকে কি করবে, কনসাইনারের কাছ থেকে নিয়ে নিবে। সো বাই দ্য এন্ড অফ দ্য পিরিয়ড বেস্ট ভ্যালু হ্যাজ সোল্ড 2/3 অফ দ্য কনসাইন্ড মার্চেন্ডাইজ ফর 40,000 ক্যাশ। সো দেখা যাচ্ছে যে এই যে 36,000 প্রোডাক্ট যেটা বেস্ট ভ্যালুর কাছে শিপ করেছিল প্রোডাক্টটা সেল করার জন্য, সেই প্রোডাক্ট থেকে এন্ড অফ দ্য পিরিয়ড দেখা গেছে যে 2/3 প্রোডাক্ট সেল করেছে বেস্ট ভ্যালু, রিমেইনিং প্রোডাক্ট সেল করতে পারেনি। 2/3 প্রোডাক্ট সেল করেছে কত টাকা দিয়ে? 40,000 টাকা দিয়ে। And best value notifies Nelba of their sales, retains a 10% commission and remits the cash due Nelba. সো যে বেস্ট ভ্যালু কি করেছে, যখন প্রোডাক্টটা সেল করার পর সে কি করেছে, নেলবা যে কিনা হচ্ছে কনসাইনর, যার কাছ থেকে যে হচ্ছে প্রোডাক্টের ওনার, তাকে হচ্ছে কি করেছে, প্রোডাক্ট সেলিং এর প্রোডাক্ট যে সেল করেছে সেটার নোটিফিকেশন সেন্ড করেছে এবং 10% কমিশন সেটা থেকে কি করছে, রিটেন করছে। আপনাদের অনেক নয়েজ, কি অনেক নয়েজ যাচ্ছে? নো ম্যাম, এখানে না No, মিস, আওয়াজ ma'am. নয়েজ আসছে। আসতেছে না। No.
সরি, আই থিঙ্ক এখন একটু কম আসবে আপনাদের নয়েজটা। সো আমরা যেখানে ছিলাম যে বেস্ট ম্যাম ভ্যালু একটা কোশ্চেন কনসাইনি। হ্যাঁ, কোয়েশ্চেন প্লিজ। ম্যাম, এখানে কি নেল বা বেস্ট ভ্যালুকে সেল করছে নাকি বেস্ট ভ্যালু? আপনি একটু জোরে বলবেন, একটু লাউডলি বলবেন, আমি শুনতে পাচ্ছি না আপনার ম্যাম, কথা। এখানে কি নেল বা বেস্ট ভ্যালুকে সেল করছে নাকি বেস্ট ভ্যালু নেল বাকে সেল করছে? হ্যাঁ, তো এখানে দেখেন নেলবা হচ্ছে ম্যানুফ্যাকচারার। সে কি করেছে, সে প্রোডাক্টটা বেস্ট ভ্যালুকে দিয়েছে সেল করে করে দেওয়ার জন্য। বেস্ট ভ্যালু কিন্তু নেলবাকে সেল করছে না, বা নেলবাও বেস্ট ভ্যালুকে সেল করছে না। নেলবা যেটা করেছে, নেলবা জাস্ট প্রোডাক্টের ফিজিক্যাল পজিশনটা ট্রান্সফার করেছে বেস্ট ভ্যালুর কাছে, বাট স্টিল ওনারশিপ কিন্তু নেলবার কাছে। কনসাইনমেন্ট বা প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপের ক্ষেত্রে আপনার যেটা হয় সেটা হচ্ছে আপনি একটা প্রোডাক্টের ওনার, কিন্তু আপনার প্রোডাক্টটা আপনি আরেকজনকে দিচ্ছেন সেল করে দেওয়ার জন্য, বাট স্টিল আপনি কিন্তু ওনারশিপ ট্রান্সফার করেননি। আপনি আপনি তাকে দিয়েছেন প্রোডাক্টটা সেল করে দেওয়ার জন্য, এবং সে যদি প্রোডাক্টটা সেল করে দিতে পারে কাস্টমারের কাছে, তাহলে সে আপনাকে একটা কমিশন দিবে। সো এখানে বেস্ট ভ্যালুও নেলবাকে সেল করছে না, বা নেলবাও কি করছে না, বেস্ট ভ্যালুকে প্রোডাক্ট সেল করছে না। রেদার বেস্ট ভ্যালু যেটা করছে অন বিহাফ অফ নেলবা, সে থার্ড একটা পার্টিকে সেল করছে বা কাস্টমারকে সেল করছে। তো সেল করার পরে সে যেটা করে, সেল করার পরে সে তার যে প্রোডাক্টের বেস্ট ভ্যালু যেহেতু কনসাইনি, সো সে কনসাইনর বা হচ্ছে প্রোডাক্টের যে ওনার, অ্যাকচুয়াল ওনার, তার কাছে এই নোটিফিকেশনটা দেয় যে প্রোডাক্টটা সেল হয়েছে, এবং এটার এগেনস্টে সে যেহেতু সেল করে দিয়েছে, তাহলে তখন আপনাকে নেলবা বা হচ্ছে ম্যানুফ্যাকচারার যার যে প্রোডাক্টের ওনার, সে আপনাকে একটা কমিশন দিবে। কমিশন কেন দিবে? কারণ আপনি তার বিহাফে কি করেছেন, প্রোডাক্টটা সেল করে দিচ্ছেন, রাইট? জি ম্যাম, আর সাবজেক্ট। এই যে এখানে ফ্রেট কস্ট আর এই যে লোকাল অ্যাডভার্টাইজিং কস্ট, এগুলোর হিসাব কি? আচ্ছা, হ্যাঁ, এটার হিসাবে আমরা একটু পরেই আসছি। এখানে দেখেন ফ্রেট কস্ট বা লোকাল অ্যাডভার্টাইজিং কস্টটা হচ্ছে কি, আর আমি বলি। ফ্রেট কস্টটা হচ্ছে নেলবা যখন প্রোডাক্টটা শিপ করে বেস্ট ভ্যালুর কাছে দিচ্ছে সেল করে দেওয়ার জন্য, রাইট? সো নেলবা যখন প্রোডাক্টটা শিপ করছে, মানে আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, আপনি সেটা কি করছেন, আপনার এজেন্টকে দিচ্ছেন, বলছেন যে এই প্রোডাক্টটা আমাকে সেল করে দিতে হবে, এবং যদি সেল করে দিতে পারো তাহলে তোমাকে একটা কমিশন দিব, রাইট? সো এখন আপনি প্রোডাক্টটা তার কাছে পৌঁছাবেন, পৌঁছানোর জন্য আপনাকে একটা শিপমেন্ট চার্জ হতে পারে না, যেটাকে আমরা পরিবহন খরচ বলে থাকি, বা ফ্রেট কস্ট। এটা হচ্ছে সেই ফ্রেট কস্ট যেটা আপনি আপনার প্রোডাক্টটা আপনার কাছ থেকে এজেন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বা কনসাইনি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপনি অ্যাজ এ ওনার আপনি নিজেই কিন্তু বেয়ার করছেন। এটা ক্লিয়ার? ফ্রেট কস্টের বিষয়টা ক্লিয়ার? জি ম্যাম, এটা হচ্ছে নেল বা দিয়েছে, তাই না? হ্যাঁ, এটা নেলবা দিয়েছে। ওকে। আর জি। যেটা অ্যাডভার্টাইজিং কস্ট, যেটা বেস্ট ভ্যালু পে করতে বললো, সেটা হচ্ছে আমি এখন প্রোডাক্টটা শিপ করে আমার কনসাইনির কাছে বা এজেন্টের কাছে দিয়ে দিয়েছি। এখানে এখানে এজেন্ট হচ্ছে কি বেস্ট ভ্যালু। এজেন্ট কি করছে, আমার হয়ে তো সে প্রোডাক্টটা সেল করবে, রাইট? সো সে সে কি করছে, কিছু অ্যাডভার্টাইজমেন্ট করে। এখন সে কিভাবে প্রোডাক্টটা সেল করছে? ডেফিনেটলি আপনি নিজে যদি ডিরেক্টলি প্রোডাক্ট সেল করতে পারেন, তাহলে আপনি কেন এজেন্টকে হায়ার করবেন, রাইট? আপনি এজেন্টকে তো হায়ার করবেন না। কিন্তু এখন যেহেতু এজেন্টকে হায়ার করেছেন, সো এজেন্ট কিভাবে সেল করছে, যে প্রোডাক্টটা আপনি আপনার এন্ড থেকে হয়তো ডিরেক্টলি সেল করতে পারছেন না, আহ যে কোনো রিজন হতে পারে, বাট এজেন্টকে যখন দিয়েছেন, এজেন্ট কি করেছে, সে কিছু অ্যাডভার্টাইজমেন্ট করেছে ডিফারেন্ট জায়গায়। সো ওই অ্যাডভার্টাইজমেন্টের কস্টটা এজেন্ট আপনার আপনার হয়ে বিয়ার করছে। কারণ যে কস্ট গুলো এজেন্ট বেয়ার করবে, সেটা ডেফিনেটলি এজেন্ট পে করবে না। সে ইনস্ট্যান্ট হয়তো পে করবে, বাট সেটা কি করবে, তার যে ওনার, প্রোডাক্টের যে ওনার, সেই প্রোডাক্টের ওনার থেকে সেটা কি করবে, রিইম্বার্স করবে। রিইম্বার্সমেন্ট হচ্ছে সে ইনিশিয়ালি কস্টটা বিয়ার করছে ঠিকই, বাট সে সেটা কি করবে, সেটা এজেন্ট থেকে, ওনার থেকে নিয়ে নিবে। বুঝতে পেরেছেন? ম্যাম, মানে কিছুটা লোন টাইপের, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে কাইন্ড অফ আপনি আপনি অন্যের হয়ে একটা কস্ট বেয়ার করছেন, বাট এটা যখন আপনি তার কাছ থেকে কমিশনটা চার্জ করবেন, তখন কিন্তু আপনি সেটা আবার রিইম্বার্স করে ফেলবেন। মানে রিইম্বার্স মিন্স আপনি তার কাছ থেকে ক্লেম করবেন যে হচ্ছে আমি এই এই প্রোডাক্টটা সেল করতে গিয়ে এই কস্টটা বেয়ার করছি। জি ক্লিয়ার? জি ম্যাম, বুঝেছি। জি। সো এখন আসেন, এখন কোয়েশ্চেন লাস্টে যে পার্টটা আমরা ডিসকাস করছি প্রশ্নের, সেটা একটু দেখেন।
এখানে বলছে বাই দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, মানে যে সময়ের জন্য আপনি হচ্ছে তাকে প্রোডাক্টটা দিয়েছেন, বাই দ্য এন্ড অফ দিস পিরিয়ড বেস্ট ভ্যালু হ্যাজ সোল্ড 2/3 অফ দ্য কনসাইন্ড মার্চেন্ডাইজ। আপনি নিশ্চয়ই আজীবনের জন্য প্রোডাক্ট গুলো দিয়ে দেননি, আপনি নিশ্চয়ই বলেছেন যে ঠিক আছে আমার এই প্রোডাক্ট গুলো এখন নাও, তুমি এই 5 মান্থস বা 6 মান্থস অর 1 ইয়ারের মধ্যে এই প্রোডাক্ট গুলো সেল করা ট্রাই। সো যখন এই পিরিয়ডটা শেষ হয়, তখন বেস্ট ভ্যালু তখন পর্যন্ত বেস্ট ভ্যালু কি করতে পেরেছে, মাত্র 2/3 প্রোডাক্ট সোল করতে পেরেছে। 100% প্রোডাক্ট থেকে সে 2/3 প্রোডাক্ট হচ্ছে কি করতে পেরেছে, সেল করতে পারে। রিমেইনিং 1/3 প্রোডাক্ট সে কিন্তু কি সেল করতে পারে নাই। এখন 2/3 প্রোডাক্ট যে সেল করেছে সে কত টাকা দিয়ে সেল করেছে সেটা কিন্তু বলা আছে, দেখেন সে 40,000 টাকা ক্যাশ দিয়ে 2/3 প্রোডাক্ট সেল করেছে। এবং প্রোডাক্ট সেল করার পর সে কি করেছে, তার ওনার যে বেস্ট ভ্যালু নোটিফাইজ নেলবা হু ইজ দ্য ওনার অর ম্যানুফ্যাকচারার অফ দ্য প্রোডাক্ট অফ দ্য সেল, সে তার ওনারকে নোটিফাই করেছে যে আমি এই টাইমিং এর মধ্যে আপনার প্রোডাক্টের 2/3 সেল করতে পেরেছি। এবং সে যখন সেলস তো নিশ্চয়ই কনসাইনি করেছে, বেস্ট ভ্যালু করেছে, সেলস করার পরে যে টাকাটা রিসিভ করেছে সেই টাকা থেকে সে কি করেছে 10% কমিশন সে কেটে রেখেছে, যেহেতু সে 10 কমিশন চার্জ করতে পারবে এই প্রোডাক্টের এগেনস্টে, বিকজ সে নেলবার হয়ে প্রোডাক্টটা সেল করে দিচ্ছে, তাদের মধ্যে কন্ট্রাক্ট হয়েছে যে 10% কমিশন পাবে। হ্যাঁ, এই লাইনটা থেকে আমরা এটাই বুঝতে পারছি, যেটা হয়তো শর্টলি বলা, বাট এটার মিনিংটা হচ্ছে এটা রিটেন্স এ 10% কমিশন। দ্যাট মিনস আপনি এই কন্ট্রাক্টের এগেনস্টে প্রোডাক্টটা সেল করে দিচ্ছেন এবং এটার এগেনস্টে আপনি কি পাচ্ছেন, 10% কমিশন পাচ্ছেন। কমিশন পাচ্ছে কি, বেস্ট ভ্যালু, যে হচ্ছে কনসাইনি, এন্ড রেমিটস দ্য ক্যাশ ডিউ নেলবা। এবং যে রিমেইনিং অ্যামাউন্টটা আছে সেটা কি করছে, তার নেলবা বা হচ্ছে যে ম্যানুফ্যাকচারার, যে অ্যাকচুয়াল ওনার অফ দ্য প্রোডাক্ট, তার কাছে কি করছে, সেন্ড করে দিচ্ছে। এখন আমাদের এইটার জার্নাল এন্ট্রিজ দিতে হবে, বা এইটার হচ্ছে কিভাবে রেকর্ড করব, নেলবা কিভাবে রেকর্ড করবে এবং বেস্ট ভ্যালু কিভাবে রেকর্ড করবে, দুইজনের পার্সপেক্টিভ থেকে আমাদেরকে জার্নালটা দিতে হবে। কোয়েশ্চেন ক্লিয়ার? কোয়েশ্চেন নিয়ে কারো কোনো প্রবলেম আছে? হুম, না মিস। না ম্যাম। ম্যাম বুঝেছি বুঝেছি। কোয়েশ্চেন বুঝেছেন? ওকে, জি ম্যাম। তাহলে এখন আসেন আমরা দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে জার্নাল দিব। প্রথম পয়েন্ট অফ ভিউ ম্যানুফ্যাকচারার বা হচ্ছে কনসাইনর, কনসাইনর হচ্ছে এখানে নেলবা আর কনসাইনি হচ্ছে বেস্ট ভ্যালু। ওকে, সো প্রথম আমার যে জার্নালটা হবে সেটা দেখেন, ফার্স্ট লাইনটা পড়া, নেলবা ম্যানুফ্যাকচারিং শিপস মার্চেন্ডাইজ কস্টিং 36,000 অন কনসাইনমেন্ট টু বেস্ট ভ্যালু স্টোরস। নেলবা কি করেছে, 36,000 এর ইনভেন্টরি বা মার্চেন্ডাইজ শিপমেন্ট করেছে বেস্ট ভ্যালুর কাছে। তো এখানে জার্নাল কে দিবে? আমি যেহেতু বলেছি যে প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপে দেখবেন আপনি আপনার প্রোডাক্টটা ট্রান্সফার করছেন, বাট আপনার প্রোডাক্টের ওনারশিপ বা লিগাল টাইটেল কিন্তু ট্রান্সফার হচ্ছে না। দ্যাট মিনস স্টিল আপনি প্রোডাক্টটা কনসাইনমেন্টে দিচ্ছেন। কনসাইনমেন্টে দেওয়ার মানে হচ্ছে আপনাকে প্রোডাক্টটা ইনভেন্টরি হিসেবে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিন্তু দেখাতেই হবে, বিকজ আপনার প্রোডাক্টটা ট্রান্সফার হচ্ছে বাট লিগাল টাইটেল বা ওনারশিপ কিন্তু আপনারই থেকে যাচ্ছে। সো আপনি যখন এটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিপোর্ট করবেন না, তখন কিন্তু এটা ম্যানিপুলেশন হবে, আপনি ইনভেন্টরি শো করছেন না। দ্যাট ইজ ওয়াই এখানে ফার্স্ট যে ট্রানজেকশনটা, যে আমি আমার প্রোডাক্টটা সেন্ড করছি একটা কনসাইনির কাছে আমার প্রোডাক্টটা সেল করে দেওয়ার জন্য, তাহলে এখানে রেকর্ডিংটা করবে হচ্ছে কি কনসাইনর। কিভাবে রেকর্ডিং করবে দেখেন, আমি যেহেতু বলছি যে ইনভেন্টরি অ্যাকাউন্ট কিন্তু আপনাকে ডেফিনেটলি রাখতেই হবে, বিকজ আপনার প্রোডাক্টটা কনসাইনমেন্টে যাচ্ছে, একেবারেই সেল করছেন না, আপনি কিন্তু সেল করে ফেলছেন না। দ্যাট ইজ ওয়াই আপনার রেকর্ডিংটা করতে হবে ইনভেন্টরি ডেবিট, ফিনিশড গুডস ইনভেন্টরি ক্রেডিট। এখানে ইনভেন্টরি ডেবিট কেন, ইনভেন্টরি ডেবিট কেন রিজনটা অলরেডি বলেছি, সেটা হচ্ছে আপনার প্রোডাক্টটা কনসাইনমেন্টে যাচ্ছে, ইনভেন্টরি কিন্তু আপনার একেবারে চলে যাচ্ছে সেটা কিন্তু না, এটার লিগাল টাইটেলটা এখনো আপনার কাছে আছে। দ্যাট ইজ ওয়াই আপনি ইনভেন্টরিকে ডেবিট করছেন। ইনভেন্টরিকে ডেবিট করার মানে হচ্ছে আপনি আপনার ফাইন্যান্সিয়াল পজিশনে কারেন্ট অ্যাসেটের আন্ডারে সেটাকে শো করতে হবে আপনাকে। এবং ফিনিশড গুডস ইনভেন্টরি, এইটা কেন ক্রেডিট, এইটা ক্রেডিট করার রিজন হচ্ছে আপনার যে ফিনিশড প্রোডাক্ট গুলো আছে আপনি সেটাকে শিপমেন্টের থ্রুতে
কার কাছে নিচ্ছেন? কনসাইনির কাছে নিচ্ছেন। সো আপনার ফিনিশ প্রোডাক্টসটা ট্রান্সফার হচ্ছে কনসাইনির কাছে, বাট লিগাল টাইটেল ট্রান্সফার হচ্ছে না আপনার। দ্যাট ইজ ওয়াই ইনভেন্টরিকে ডেবিট ব্র্যাকেটে কনসাইনমেন্টস ডেফিনেটলি লিখতে হবে, আদারওয়াইজ এটা বোঝা যাবে না যে হচ্ছে এটা হচ্ছে আপনার রেগুলার ইনভেন্টরি অর হচ্ছে কোনো কনসাইনমেন্টস এর আন্ডারে রাখা ইনভেন্টরি, রাইট? সো দ্যাট ইজ ওয়াই এখানে বলা হচ্ছে ইনভেন্টরি ব্র্যাকেটে কনসাইনমেন্টস ডেবিট অ্যান্ড ফিনিশড গুডস ইনভেন্টরি ক্রেডিট। অন দ্য আদার হ্যান্ড, কনসাইনি বা বেস্ট ভ্যালু যার কাছে আপনি প্রোডাক্টটা শিপ করেছেন, সে কিন্তু কোনো ধরনের জার্নাল রেকর্ড করবে না। অলদো সে আপনার প্রোডাক্টটা রিসিভ করেছে, তার অ্যাকাউন্টে তো কোনোভাবে সেটা রেকর্ড করতে হচ্ছে না। কেন করতে হচ্ছে না? কারণ দেখেন, বেস্ট ভ্যালু কিন্তু প্রোডাক্টটা রিসিভ করেছে ঠিকই, কিন্তু প্রোডাক্টের ওনার কিন্তু সে না, বা প্রোডাক্টের লিগাল টাইটেল কিন্তু তার না। তাহলে সে কি অ্যাসেট হিসেবে দেখাতে পারে এটা? তাহলে সে যদি অ্যাসেট হিসেবে দেখায় তাহলে কিন্তু এটাও কিন্তু কাইন্ড অফ ম্যানিপুলেশন। আপনার এই প্রোডাক্টটা কিন্তু আপনার না, আপনি কনসাইনারের একটা প্রোডাক্ট কি করছেন, হোল্ড করছেন, সেটাকে সেল করে দিবেন। সেল করে যদি সেল হয় তাহলে আপনি কমিশন পাবেন, আর যদি সেল না হয় তাহলে সেটা কি করবে, আপনাকে রিটার্ন করে দিতে হবে, ওনারের কাছে রিটার্ন করে দিতে হবে। তাহলে আপনার কি বেস্ট ভ্যালুর কাছে কি এটা কোনোভাবে অ্যাসেট অ্যাসেট অ্যাসেটের ক্রাইটেরিয়া ফিল আপ করছে না। এটা কিন্তু বেস্ট ভ্যালুর কাছে অ্যাসেট না। দ্যাট ইজ ওয়াই সে কিন্তু কোনো ধরনের রেকর্ড করবে না। রাদার সে যেটা করবে, একটা মেমো অফ মার্চেন্ডাইজ যে রিসিভ করেছে সেটার একটা মেমো কিপ করবে। এছাড়া সে কিন্তু কোনো ধরনের জার্নাল এন্ট্রি রেকর্ড করবে না, বা সে কোনোভাবেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলেন, ইনকাম স্টেটমেন্টে বলেন, এই প্রথম যে ট্রানজেকশন সেটার জন্য কোনো ধরনের এন্ট্রি দেখাবে না। এম আই ক্লিয়ার? ফার্স্ট Yes, ট্রানজেকশনটা ma'am. কারো কোনো কমপ্লেক্সিটি আছে? কেউ বুঝতে পারেন না এমন কেউ আছেন? প্লিজ। সবাই বুঝতে পেরেছেন? Yes, ma'am. আচ্ছা, ক্লাসে বাকিরা কেউ রেসপন্স করেন না কেন? কোনো ফিমেল স্টুডেন্ট নাই? তাসনিম, জার্নাল নাহার, এন্ট্রিটা রিদি। একটু বোঝানো যাবে আরেকবার? হ্যাঁ হ্যাঁ প্লিজ, একবার আপনি কি জানি বলছেন একটু। জার্নাল এন্ট্রি মানে ইনভেন্টরি কনসাইনমেন্টস আর ফিনিশড গুডস ইনভেন্টরি, একটু ম্যাম। লাউডলি বলবেন, আমি আপনার ম্যাম কথা এই শুনতে জার্নাল এন্ট্রিটা ম্যাম একটু কষ্ট করে আবার বুঝিয়ে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ জার্নাল এন্ট্রি। হ্যাঁ শিওর। জার্নাল এন্ট্রিটা হচ্ছে দেখেন, আমি কোয়েশ্চেনের ফার্স্টে আসি। ফার্স্ট কোয়েশ্চেন ছিল হচ্ছে নেলবা ম্যানুফ্যাকচারিং কিছু মার্চেন্ডাইজ বা কিছু ইনভেন্টরি কনসাইনমেন্টে দিয়েছে বেস্ট ভ্যালুর কাছে, যে ইনভেন্টরি গুলো বেস্ট ভ্যালু নেলবার হয়ে সেল করবে। ওকে, এখন আমাকে যদি বলা হয় যে এই যে আমি নেলবা যে তার ইনভেন্টরি গুলো কনসাইনমেন্টে বেস্ট ভ্যালুর কাছে সেন্ড করেছে, এটার যদি জার্নাল দিতে বলে তাহলে আমি কিভাবে দিব? প্রথমত দেখেন, এখানে নেলবা হচ্ছে কনসাইনর, যে হচ্ছে আলটিমেট ওনার অফ দা প্রোডাক্ট বা ইনভেন্টরি। সো তার কাছেই ইনভেন্টরির লিগাল টাইটেলটা থাকছে, ওনারশিপও কিন্তু থাকছে। সে কি করছে, জাস্ট একটা কাজই করছে, একটা এজেন্ট বা একটা কনসাইনিকে তার প্রোডাক্ট গুলো দিচ্ছে এবং একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেল করে দেওয়ার জন্য বলেছে। সো এই ক্ষেত্রে যেটা আমাকে করতে হবে, এখন যদি এটাকে আমি রেকর্ড করতে চাই তাহলে আমি কি করেছি, আমি প্রোডাক্টটাকে বেস্ট ভ্যালু বা কনসাইনির কাছে শিপ করেছি যাতে সে আমার প্রোডাক্টটা সেল করে দেয়। কিন্তু আমার লিগাল টাইটেল তো এখনো ট্রান্সফার হয়নি। আমার ইনভেন্টরির লিগাল টাইটেল কিন্তু ট্রান্সফার হয়নি। ইনভেন্টরিটা কিন্তু আমাকে অ্যাসেট হিসেবেই দেখাতে হবে। সো এখানে যে আমি জার্নালটা দিব, জার্নালটা কি দেবো? এখানে কিন্তু কোনো ধরনের সেলস হয়নি। এখানে আপনি বলতে পারতেন যে এই জার্নালটাকে কি এভাবে দেওয়া যায় না, যে অ্যাকাউন্টস রিসিভেবল বা কনসাইনি ডেবিট, তারপর হচ্ছে সেলস রেভিনিউ ক্রেডিট, এটা কিন্তু কোনো ধরনের সেলস হয়নি, বা ইনভেন্টরি ক্রেডিট, ইনভেন্টরি চলে গিয়েছে, এই ধরনের কোনো ধরনের ট্রানজেকশন দেওয়া যাবে না। এখানে যেটা রেকর্ড করতে হবে যে আপনার ইনভেন্টরিটা কিন্তু আপনার কাছে এখনো আছে, ইনভেন্টরির লিগাল টাইটেলটা আপনার কাছে আছে। হয়তো আপনি ফিজিক্যালি ইনভেন্টরিটাকে ট্রান্সফার করেছেন কার কাছে, ও কনসাইনির কাছে, এজন্য এটার জার্নালটা দিতে হচ্ছে ইনভেন্টরি ডেবিট আর হচ্ছে ফিনিশড গুডস ইনভেন্টরি ক্রেডিট। এটা হচ্ছে অন বিহাফ অফ কনসাইন।
নেলবা ম্যানুফ্যাকচারিং যে হচ্ছে প্রোডাক্টের মেইন ওনার, সে ইনভেন্টরিকে ডেবিট করছে কেন? কারণ তার ইনভেন্টরিটা এখনো ট্রান্সফার হয়েছে, কিন্তু লিগ্যাল ওনারশিপ বা ট্রান্সফার করেনি। একটা এগ্রিমেন্টের থ্রুতে, কনসাইনমেন্ট এগ্রিমেন্টের থ্রুতে এই প্রোডাক্টটাকে ট্রান্সফার করেছে। অন দ্য আদার হ্যান্ড, যে কনসাইনি, যে রিসিভ করেছে প্রোডাক্টটা, সে কিন্তু কোনো ধরনের জার্নাল দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ এই প্রোডাক্টটা কিন্তু তার না। সে প্রোডাক্টটা রিসিভ করেছে, বাট সেটার ওনারশিপ কিন্তু তার না। ওনার তাকে কিন্তু এই প্রোডাক্টটা এন্ড অফ দ্য ডে ব্যাক করতে হবে, বা সেল করলে, সেল করার পরে বাকি যে সেলের যে অ্যামাউন্টটা, সেটা কিন্তু রিটার্ন করতে হবে ওনার কাছে। দ্যাট ইজ ওয়াই সে কি করছে, কোনো ধরনের জার্নাল দিবে না। সে জাস্ট যেটা করবে, সে যে মার্চেন্ডাইজটা রিসিভ করেছে সেটার জন্য একটা মেমোরেন্ডাম ক্রিয়েট করবে। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, তো এরপর আসেন, এরপরে দেখি এরপরের পরের জার্নাল কি দিতে হবে আমাদের। এরপর আমাদের ইয়েটা দেখেন, পরে কি দেয়া আছে। নেলবা পেজ, পরের লাইনটাতে দেখি, নেলবা পেজ 3,750 of freight cost and Best Value pays 2,250 for the local advertising costs that are reimbursable from নেলবা। এখানে যেটা বলা হয়েছে, এরপরে নেলবা যে শিপমেন্টটা করছে, সে শিপমেন্টের জন্য একটা ফ্রেট কস্ট বেয়ার করতে হয়েছে। এই যে পরিবহন খরচ, আপনার যে ওয়্যার হাউস আছে, আপনার বা স্টোর হাউস আছে, স্টোর হাউস থেকে আপনি যে বেস্ট ভ্যালু কনসাইনির কাছে যে প্রোডাক্টটা সেন্ড করছেন, সেটার জন্য একটা ডেফিনেটলি কি লাগে, আপনার পরিবহন খরচ লাগে, যেটাকে আমরা ফ্রেট কস্ট বলছি। সেই পরিবহন খরচটা কে দিয়েছে? নেলবা দিয়েছে। যে ম্যানুফ্যাকচারার, সেই কিন্তু দিয়েছে। সো ম্যানুফ্যাকচারার যেহেতু এই কস্টটা দিয়েছে, তাহলে তার জন্য এটা 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 অ্যাজ ইউজুয়াল জার্নালের মতো হবে। এখন আপনি এটা বলতে পারেন যে এটাকে আমরা জার্নাল হিসেবে কিভাবে দেখাতে পারি, যেহেতু এটা তার জন্য একটা কস্ট। আপনারা বলতে পারেন যে এটাকে ফ্রেট কস্ট ডেবিট, যেহেতু এটা কস্ট বা এক্সপেন্স বলতে পারেন। ক্যাশ ক্রেডিট, ক্যাশ যেহেতু চলে যাচ্ছে এখানে। পরিবহন খরচ বা অ্যাডভার্টাইজিং কস্ট, এগুলো হচ্ছে অলওয়েজ দেখবেন যে হচ্ছে আপনার ক্যাশে হয়। আপনি আপনি একটা প্রোডাক্ট ডেলিভার করতে গিয়ে সেখানে পরিবহন খরচ আর ডেফিনেটলি কি করতে পারবেন না, অন ক্রেডিটে করতে পারবেন না। আপনি হয়তো প্রোডাক্ট সেলস বা বাই করতে পারেন অন ক্রেডিটে, বাট ফ্রেট কস্ট বা এই ধরনের কস্ট যেগুলো এক্সট্রা কস্ট বেয়ার করতে হয়, সেগুলা কিন্তু কি করতে হয়, সেগুলো ক্যাশেই হয়। সো আপনি এখানে ইনভেন্টরি কেন আসছে, এটা কোয়েশ্চেন করতে পারেন যে ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট কেন করছি, এটাকে আমরা ফ্রেট কস্ট ডেবিট ক্যাশ ক্রেডিট কেন করছি না, রাইট? সো এখানে এটাকে কেউ কি কার কোনো আইডিয়া আছে, এটা বলতে পারবেন? এটা কিন্তু আপনারা আগে করেছেন, আমি বলবো, বাট কারো কি কোনো আইডিয়া আছে এটা কেন এখানে ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট করছি রাদার দেন ফ্রেট কস্ট ডেবিট ক্যাশ ক্রেডিট না করে? সেটা প্রোডাক্টের সাথে মানে খরচের জন্য। আচ্ছা, হ্যাঁ। ম্যাম, আমার মানে এই কস্টের মাধ্যমে হয়তো ইনভেন্টরির ইনিশিয়াল ভ্যালুটা বেড়ে গেছে, এই কারণে ইনভেন্টরি ডেবিট হয়েছে। আর ক্যাশ ক্রেডিট করছি কারণ আমার ক্যাশ গেছে আলটিমেটলি। আচ্ছা, তো এটা সেটা হচ্ছে ইনভেন্টরিকে ডেবিট করার রিজন হচ্ছে কি, এই কস্টটা ইনভেন্টরির সাথে কিন্তু ডিরেক্টলি রিলেটেড। আপনি এই কস্ট ছাড়া ইনভেন্টরিটা শিপমেন্ট করতে পারছেন না। আপনারা যখন ইনকাম স্টেটমেন্ট করেন, বা ইনকাম স্টেটমেন্ট করতে গিয়ে আপনাদের কস্ট অফ গুডস সোলস বের করতে হয়, রাইট? সো কস্ট অফ গুডস সোলস যখন বের করেন, তখন কিন্তু আহ, দেখবেন যে হচ্ছে বিগিনিং ইনভেন্টরিকে কি করেন, বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেজের সাথে কি কি প্লাস করেন, ফ্রেট কস্ট প্লাস করেন। কেন প্লাস করেন? ফ্রেট কস্ট হচ্ছে আমার ডিরেক্টলি এটার সাথে ইনভলভ। এখানে যদি ফ্রেট আউট কস্ট হতো, এখানে হচ্ছে দুই ধরনের পরিবহন খরচ হয়। একটা হচ্ছে আপনার প্রোডাক্ট ইনভেন্টরির সাথে যেটা রিলেটেড, মানে ডিরেক্টলি রিলেটেড, যেটাকে আন্তঃপরিবহন বলে, ওকে। আর যেটা হচ্ছে আরেকটা আছে বহি পরিবহন, যেটা বাংলায় বলে আর কি ফ্রেট আউট কস্ট। একটা ফ্রেট ইন কস্ট, একটা হচ্ছে ফ্রেট আউট কস্ট। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে ফ্রেট ইন কস্ট। কেন? কারণ হচ্ছে আপনি এই প্রোডাক্টের ফ্রেট কস্টটা আপনার ইনভেন্টরির সাথে ফুল ডিরেক্টলি ইনভলভ, এবং এটা কি করছে, আপনার ইনভেন্টরি কস্টটাকে বাড়াইয়ে দিচ্ছে। দ্যাট ইজ ওয়াই
এটা হচ্ছে আপনার ইনভেন্টরি ডেবিট করছি, ক্যাশ ক্রেডিট করছি। এটা যদি ফ্রেট আউট কস্ট হতো তাহলে কিন্তু আমরা এটাকে ডিরেক্টলি ফ্রেট আউট কস্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট করতাম। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? যেমন আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি যেটা হচ্ছে অনেক সময় আপনারা যখন কি করেন, কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা প্রোডাক্ট পারচেজ করেছেন যেটার জন্য আপনার ইনস্টলেশন চার্জ লাগবে, রাইট? উইদাউট ইনস্টলেশন চার্জ আপনি ওই প্রোডাক্টটা অ্যাক্টিভেট করতে পারবেন না। তো এখানে ইনস্টলেশন কস্ট আর ডিরেক্ট কস্ট না, যেটার কারণে আপনি ওই প্রোডাক্টটা কে অ্যাক্টিভেট করতে পারছেন না বা প্রোডাক্টটাকে ইউজ করতে পারছেন না। তাহলে সেক্ষেত্রে এই প্রোডাক্টটাকে আপনার টোটাল প্রোডাক্টের কস্ট হিসেবে দেখাতে হবে। তখন আপনি এটাকে ইনস্টলেশন কস্ট হিসেবে আলাদা আলাদা করে দেখাতে পারছেন না। মানে যেসব কস্ট হচ্ছে আপনার প্রোডাক্টের সাথে টোটালি ইন্টারডিপেন্ডেন্ট, ওইগুলোই ওই সব কস্টকে আপনার কি কি করতে হয়, অ্যাসেট হিসেবে দেখাতে হয়। এই জন্য এখানে এই ফ্রেট কস্টটাকে ইনভেন্টরি হিসেবে দেখিয়েছে, ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. তো ফ্রেট কস্ট, পেমেন্ট অফ ফ্রেট কস্টের জন্য কস্ট বেয়ার করেছে কে? নেলবা। নেলবাই কস্টের জার্নাল দিবে। সো সেক্ষেত্রে বেস্ট ভ্যালুর কোনো জার্নাল দেওয়ার দরকার নেই, কারণ সে তো বেয়ার করেনি। যে বেয়ার করেছে সে সেটা দিবে। দেন এরপরে দেখেন পেমেন্ট অফ অ্যাডভার্টাইজিং বাই কনসাইনিং। এই যে এরপরে বলেছে বেস্ট ভ্যালু পেজ 2250 ফর লোকাল অ্যাডভার্টাইজিং কস্ট। বেস্ট ভ্যালু কি করেছে? অ্যাডভার্টাইজিং কস্টের জন্য বেয়ার করেছে 2250 টাকা। সেটা সেটা কে পে করেছে? বেস্ট ভ্যালু পে করেছে, সেটা কিন্তু নেলবা পে করেনি। এখন নেলবা যেহেতু পে করেনি, যে যতক্ষণ পর্যন্ত নেলবাকে নোটিফাই করা হবে না যে তোমার হয়ে আমি একটা কস্ট বেয়ার করেছি, নেলবা হচ্ছে যে নেলবাকে যতক্ষণ পর্যন্ত বেস্ট ভ্যালু নোটিফাই করবে না যে অন বিহাফ অফ ইউ আই হ্যাভ বেয়ার্ড এ কস্ট দ্যাট ইজ লোকাল অ্যাডভার্টাইজিং কস্ট, ততক্ষণ পর্যন্ত কি করবে না, নেলবা কোনো ধরনের রেকর্ডিং করবে না। সো রেকর্ড করবে কে? যে কস্টটা বেয়ার করেছে সে। এখন সে কিভাবে জার্নালটা দিবে? যেহেতু এটা তার নিজের প্রোডাক্ট না, রাদার সে কি করবে, এই কস্টটাকে কি করবে, যার প্রোডাক্ট তার কাছ থেকে ক্লেম করবে। তাহলে সেক্ষেত্রে সে জার্নালটা দিবে, তার কাছ থেকে তো ক্যাশ চলে গিয়েছে ডেফিনেটলি, রাইট? ক্যাশ নিয়ে তো কোনো প্রবলেম নাই। সো ক্যাশ যেহেতু চলে যাচ্ছে, সো ক্যাশ ক্রেডিট। কিন্তু ডেবিট করবে কি? ডেবিট কি সে লোকাল অ্যাডভার্টাইজিং কস্ট হিসেবে ডেবিট করবে নাকি হচ্ছে অন্য কোনো টার্মসে ডেবিট করবে? এখন সে লোকাল অ্যাডভার্টাইজিং কস্ট হিসেবে ডেবিট করতো যদি এই লোকাল অ্যাডভার্টাইজিং কস্ট যেটা ইনকার্ড হয়েছে সেটা যদি সে তার নিজের থেকেই দিতে হতো বা তার নিজের কোনো প্রোডাক্ট হতো, তাহলে কিন্তু সে ডিরেক্টলি লোকাল অ্যাডভার্টাইজিং কস্ট হিসেবে রেকর্ড করতে পারতো। বাট এখন যেটা বলেছে যে এখানে পরের লাইনটা দেখেন, যে লোকাল অ্যাডভার্টাইজিং কস্ট সে বেয়ার করেছে 2250, দ্যাট আর রিইম্বার্সেবল ফ্রম নেলবা। দ্যাট মিনস এই কস্টটা রিইম্বার্স করতে পারবে কার কাছ থেকে? আর যে আলটিমেট ওনার, যে তার কাছ থেকে রিইম্বার্স করবে। তাহলে এটা সে এভাবে দিবে না জার্নালটা, যেহেতু সে কস্টটা হয়তো বিয়ার করছে, বাট এটা কিন্তু আলটিমেটলি সে রিসিভ করবে কার কাছ থেকে, রিইম্বার্স করবে কার কাছ থেকে? নেলবার থেকে। দ্যাট ইজ ওয়াই এখানে আপনার ডেবিট সাইডে হবে হচ্ছে রিসিভেবল ফ্রম কনসাইনর। এখানে আপনি হয়তো নামটা মেনশন করতে পারেন, বাট যেহেতু সে একজন এই এই রেকর্ডিং গুলো যেহেতু কনসাইনমেন্টের রেকর্ডিং, এই জন্য এখানে কিন্তু কনসাইনার ওয়ার্ডটা এসছে। এখানে আপনি ব্র্যাকেটে চাইলে নেলবাও লিখে দিতে পারেন, রিসিভেবল ফ্রম কনসাইনর। এখানে নেলবা কনসাইনর ছিল, বেস্ট ভ্যালু ছিল কনসাইনি। সো কনসাইনি কি করবে? কনসাইনারের কাছ থেকে, যে ওনার, তার কাছ থেকে এই অ্যামাউন্টটা ক্লেম করবে। এই জন্য রিসিভেবল ফ্রম কনসাইনর হিসেবে ডেবিট করছে সে, ক্যাশ ক্রেডিট করছে। কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? না ম্যাম। ওকে, সো এরপর আসেন, এরপরে হচ্ছে কোয়েশ্চেনে বলছে বাই দ্য এন্ড অফ দ্য পিরিয়ড বেস্ট ভ্যালু হ্যাজ সোল্ড 2/3 অফ দ্য কনসাইন্ড মার্চেন্ডাইজ ফর 40,000 ক্যাশ। মানে টাইম ফ্রেমটা শেষ হওয়ার পর, দেখা যাচ্ছে যে 2/3 অফ দ্য কনসাইন্ড মার্চেন্ডাইজ হচ্ছে কি করেছে? সেল করতে পেরেছে। কে? কনসাইনি।
আচ্ছা, আপনাদের কি অনেক বেশি নয়েজ যাচ্ছে? না মিস নয়েজ আসে না। নো ম্যাম, নয়েজ আসছে না। নয় আসতেছে না একটু। নয়েজ কি অনেক বেশি যাচ্ছে? না ম্যাম কোনো নয়েজ ম্যাম আসছে না নয়েজ আপাতত। আসতেছে না। ম্যাম আসতেছে না। ওকে ওকে, তাহলে আমি কন্টিনিউ করি। সো এখন যেহেতু বললো যে সে এন্ড অফ দ্য পিরিয়ড 36,000 যে প্রোডাক্ট রিসিভ করেছিল তার মধ্যে থেকে 2/3 প্রোডাক্ট কি করেছে, সেল করতে পেরেছে। আচ্ছা, এখানে 36,000 প্রোডাক্ট আমরা বলছি, এটার সাথে কিন্তু 3,750 কিন্তু কি হয়েছে, কস্ট হয়েছে, তাহলে প্রোডাক্টের ভ্যালু কিন্তু বেড়ে গিয়েছে, রাইট? 36,000 প্লাস 3,750 টোটাল ইনভেন্টরি দাঁড়াচ্ছে হচ্ছে আপনার আর কত, আম, এই দুইটা প্লাস করে যত আসে তত। ওকে, তো ওইটার ব্যাপারে পরে আসছি, আগে একটু দেখি। সে বলেছে যে 2/3 অফ দ্য প্রোডাক্ট সে কি করতে পেরেছে, সেল করতে পেরেছে। সো এখন সেল তো করেছে, সেল সেল অফ কনসাইন মার্চেন্ডাইজ, সেল যে করেছে, জার্নাল কে দিবে? জার্নাল দুইজনই দিবে, বাট যতক্ষণ পর্যন্ত না কনসাইনরকে নোটিফাই করছে না যে আপনার প্রোডাক্ট সেল হয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কনসাইনর কোনো জার্নাল দিবে না। সো এখানে ফার্স্টে কে জার্নাল দিবে, ফার্স্টে জার্নাল দিবে হচ্ছে কনসাইনি। সে কি করেছে, প্রোডাক্ট সেল করেছে অন বিহাফ অফ কনসাইনর। তাহলে ক্যাশ রিসিভ করলো 40,000, এই যে 40,000, 2/3 এর প্রাইস ছিল হচ্ছে 40,000। সো ক্যাশ রিসিভ করেছে, এন্ড ক্রেডিট হিসেবে কি, সে কি সেলস রেভিনিউ ক্রেডিট করবে নাকি অন্য কোনো ওয়েতে সে ক্রেডিট ট্রানজেকশনটা শো করবে? সেলস রেভিনিউ কি সে শো করবে? কনসাইনর, সরি কনসাইনি, কনসাইনি কি সেলস রেভিনিউ দেখাবে? সেল করেছে সে, ক্যাশ ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিট হওয়ার কথা না, সেলের জার্নাল। হুম, সেলের জার্নাল কি ক্যাশ ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিট হওয়ার কথা না? ইউজুয়ালি আপনারা এটা করেন না? জি ম্যাম, ইয়েস কিন্তু মিস। এখানে যেহেতু আমি সেল করে এটা মানে আরেকজনের বিহাফে সেল করছি আর হ্যাঁ এই ক্যাশটা যেহেতু আমি দিয়ে দিব, সো অন্য কিছু। হ্যাঁ, যেহেতু আপনি এখানে সেল করছেন অন্যের বিহাফে এবং তাকে সেটা পে করে দিতে হবে, সো আপনি কিন্তু সেলস রেভিনিউ হিসেবে শো করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, ক্যাশ ডেবিট সেলস রেভিনিউ হিসেবে শো করবে কে? নেলবা, যে কিনা আপনার কি করেছে, এই প্রোডাক্টটাকে কনসাইনমেন্টে দিয়েছে, সে হয়তো সেলস রেভিনিউ হিসেবে দেখাতে পারে, অথবা হচ্ছে সে কি করতে পারে যে রেভিনিউ ফ্রম কনসাইনমেন্ট সেলস এটা বলতে পারে। আগে আমরা এটা দেখি। সো যেহেতু ক্যাশ রিসিভ করেছে এবং ক্যাশ পেয়েবল, ক্যাশ ডেবিট করছে এবং ক্রেডিট করছে হচ্ছে পেয়েবল টু কনসাইনর, কারণ সে কনসাইনরের কাছে কি টাকাটা পে করে দিতে হবে তাকে ইন ফিউচারে। ওকে, সো এরপরে কোয়েশ্চেনে আছে, দেখেন, বেস্ট ভ্যালু নোটিফাইজ নেলবা অফ দ্য সেলস, এবং এর পরে এসে বেস্ট ভ্যালু কি করছে, নেলবাকে নোটিফাই করেছে যে তার প্রোডাক্টটা সেল করা হয়েছে, এটা নোটিফাই করেছে। ওকে, সো নোটিফাই যখন করেছে, তার মানে জানতে পেরেছে যে তাকে আহ তার হচ্ছে প্রোডাক্টটা সেল হয়েছে। তাহলে এখন কি করবে, এখন দুজনেরই জার্নাল দিতে হবে। কিভাবে জার্নাল দিবে দেখেন, হচ্ছে সেটা হচ্ছে কনসাইনর বেস্ট ভ্যালু কি করেছে, সেল করেছে দেখে ক্যাশ ডেবিট পেয়েবল টু কনসাইনর করেছে, রাইট? এখন সে কি করছে, অ্যাকচুয়ালি এই টাকাটা, যে টাকাটা সে সেল করেছে সেটা রেমিট করে দিবে। রেমিট করে দিবে কার কাছে, কনসাইনরের কাছে। তাহলে কনসাইনরের কাছে টাকাটা সেন্ড করে দিবে, রাইট? তাহলে কনসাইনর কি করছে, কনসাইনির কাছ থেকে ক্যাশ রিসিভ করছে, ক্যাশ ডেবিট করবে, এবং যখন সে টাকাটা পে করে দিচ্ছে, কনসাইনি যখন টাকাটা পে করে দিচ্ছে, তখন সে ডেবিট করবে কি, সে যে এখানে ক্যাশ ডেবিট পেয়েবল টু কনসাইনার করেছে সেটাকে ডেবিট করে দিবে না, কারণ তার কাছে তো এখন আর পেয়েবল নামে কোনো অ্যাকাউন্ট থাকছে না, সে এখন ক্যাশ দিয়ে দিচ্ছে। তাহলে পেয়েবল টু কনসাইনর, যেটাকে সে লাইবিলিটি নামে ক্রেডিট করেছিল, এটা কিন্তু তার জন্য এক ধরনের লাইবিলিটি কনসাইনির জন্য, যেহেতু টাকাটা সে রিসিভ করেছে অন্যের বিহাফে। তার মানে ও যার বিহাফে রিসিভ করেছে তাকে তো সেন্ড করে দিতে হবে। তাহলে সে যে লাইবিলিটি হিসেবে রিকগনাইজ করছিল সেটাকে এখন ডেবিট করে দিবে, কেন? কারণ হচ্ছে এখন সে অ্যাকচুয়ালি ক্যাশটা ট্রান্সফার করে দিচ্ছে কার কাছে, কনসাইনারের কাছে। দ্যাট ইজ ওয়াই পেয়েবল টু কনসাইনর ডেবিট। এবং এরপরে যেটা করবে সেটা হচ্ছে কি, ক্যাশ তো ক্রেডিট করবে। এখন ক্যাশ কত ক্রেডিট করবে, সে 40,000 ক্যাশ রিসিভ করেছে ঠিকই, বাট রেমিট করবে বা সেন্ড করে বাকি টাকাটা কনসাইনারের কাছে সেন্ড করে দিবে কত, সেটা কিন্তু আমাদের দেখতে হবে। কিভাবে কিভাবে বুঝবো যে কত, 40,000
রেমিট না করে কত টাকাকে ফিফটি, যেটাকে আমরা একটু আগেই জার্নালাইজ করেছিলাম যে রিসিভেবল ফ্রম কনসাইনর, রিসিভেবল ফ্রম কনসাইনর, এটা হিসেবে আমরা কি করেছিলাম, রেকর্ড করেছিলাম, রাইট? এখন সেটা আমি কেটে নিব, তাহলে আমি তখন এটাকে ডেবিট করেছিলাম যে এই টাকাটা আমি রিসিভ করব, তাহলে রিসিভ করব যেহেতু ডেবিট করেছিলাম রিসিভেবল হিসেবে, তাহলে এখন আর রিসিভেবল তো থাকছে না, আমি এখন অ্যাকচুয়ালি ক্যাশটা সেন্ড করে দিচ্ছি এবং সেখান থেকে আমি আমার যে কস্টটা তার হয়ে বেয়ার করেছি সেটাকে আমি রেখে দিব। তাহলে সেটাকে কি কি হিসেবে রাখতে হবে, আপনি এখানে অ্যাডভার্টাইজিং কস্ট হিসেবে দেখাতে পারবেন না, বিকজ আপনি এখানে কিন্তু কি করেছেন, এই একই ট্রানজেকশনটাকে রেকর্ড করেছেন রিসিভেবল ফ্রম কনসাইনর হিসেবে। ওকে, সেই জন্য আপনি ডিরেক্টলি কিন্তু কোনো 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 কস্টের নামে কিন্তু কোনো অ্যাকাউন্ট রাখতে পারছেন না। দেন তারপরে সে আরেকটা জিনিস কি পাবে, সে বলেছে রিটেইনস এ 10% কমিশন, সে যে সেল করে দিয়েছে সেটার জন্য একটা কমিশনও কিন্তু সে পাবে, যে সে কমিশনটাও সে কেটে রাখবে না, সে যে 40,000 টাকা সেল করেছে তার মধ্যে 2,250 টাকা হচ্ছে সে কস্ট বিয়ার করেছিল এবং 40,000-এর উপরে 10% সে হচ্ছে কি কমিশন চার্জ করতে পারবে, কারণ সে প্রোডাক্টটা নেলবার হয়ে সেল করেছে, তাহলে সে কমিশন রেভিনিউ, তার জন্য এটাই হচ্ছে রেভিনিউ, এই যে কমিশন যেটা এইটাই হচ্ছে একমাত্র কনসাইনির জন্য রেভিনিউ, বাকি যেগুলো আছে সবগুলো এই কনসাইনরের অন বিহাফে করছে। হ্যাঁ, দেন এই 40,000-এর থেকে সে যে কস্ট বেয়ার করেছে এবং কমিশন পাবে সেটা কেটে রাখার পর রিমেইনিং যে অ্যামাউন্টটা থাকবে সেটাই যাবে হচ্ছে কার কাছে, কনসাইনরের কাছে বা নেলবার কাছে। সো ক্যাশ ক্রেডিট 33,750, 40,000 থেকে যখন আপনি 2,250 এবং কমিশন রেভিনিউ যেটা সে পাচ্ছে সেটা ডিডাক্ট করবেন, তখন আপনি যেটা পাবেন সেটা হচ্ছে রিমেইনিং অ্যামাউন্ট দ্যাট হি অর শি রেমিটেড টু দ্য কনসাইনর, এবং ওই অ্যামাউন্টটাই হচ্ছে কনসাইনর কি করতে পারবে, ডেবিট ক্যাশ হিসেবে রিসিভ করতে পারবে। তাহলে কনসাইনর যেহেতু ক্যাশ হিসেবে রিসিভ করছে কত, 33,750, তাহলে সে ক্যাশ ডেবিট 33,750, কেন 33,000 পাচ্ছে, 40,000 পাওয়ার কথা ছিল, রাইট? যেহেতু সেল করেছে 40,000, কিন্তু সে 40,000 কেন পাচ্ছে না, এই যে কিছু কস্ট আছে, অ্যাডভার্টাইজিং কস্ট যেটা এ বেয়ার করেছিল সেটা ওকে দিয়ে দিতে হচ্ছে, তাহলে এটা এটা কিন্তু নেলবা বা কনসাইনারের জন্য কিন্তু একটা এক্সপেন্স, রাইট? এবং কমিশন দিতে হচ্ছে, তাহলে কমিশন চার্জটাও কি তার জন্য একটা এক্সপেন্স, কমিশন এক্সপেন্স কে ডেবিট করছে, যেহেতু এক্সপেন্স তো এক্সপেন্স অলওয়েজ ডেবিট হয়। দেন ক্রেডিট কি হচ্ছে, ক্রেডিট হয়তো আপনারা বলতে পারেন যে ডিরেক্ট সেলস রেভিনিউ কেন দেখাচ্ছি না, সেলস রেভিনিউ কেন দেখাচ্ছি না, কারণ এটা কিন্তু আপনি ডিরেক্টলি নিজে সেল করছেন সেখান থেকে সেলস রেভিনিউ হচ্ছে সেটা কিন্তু না, এই রেভিনিউটা জেনারেট হচ্ছে কনসাইনমেন্ট এগ্রিমেন্টের থ্রুতে, আপনি কনসাইনমেন্টে দিয়েছিলেন একজনকে, আদারওয়াইজ আপনি এখানে কিন্তু এই যে কমিশনের যে একটা এক্সপেন্স সেটা কই থেকে আসে সেটা কিন্তু বলতে পারবেন না, দ্যাট ইজ ওয়াই এখানে ডিরেক্টলি সেলস রেভিনিউকে ক্রেডিট না করে রেভিনিউ ফ্রম কনসাইনমেন্ট সেলস দেখাচ্ছে। আপনি নিজে যদি প্রোডাক্ট, আপনার নিজের প্রোডাক্ট উইদাউট এনি কনসাইনর বা উইদাউট এনি এজেন্ট যদি আপনি নিজে সেল করতে পারতেন, তাহলে কিন্তু আপনি এখানে কি করতেন, তাহলে এখানে আপনি সেলস রেভিনিউ হিসেবে দেখাতে পারতেন, বাট এখন তো আপনি সেটা করেননি, আপনি যেটা করেছেন একজন কনসাইনরকে অ্যাসাইন করেছেন, সে আপনার হয়ে কি করেছে, প্রোডাক্ট সেল করে দিয়েছে, এই জন্য রেভিনিউ ফ্রম কনসাইনমেন্ট সেলস 40,000 দেখাচ্ছে। এই ট্রানজেকশনটা বুঝতে পারেন নাই কেউ আছেন, একটু দেখেন প্লিজ। এই এই জার্নালটা বুঝতে পারেননি এমন কেউ আছেন? একটু কমপ্লেক্স মনে হতে পারে, প্লিজ আপনারা বলেন যে কে কে বুঝতে পারেননি। ম্যাম আরেকবার একটু এক্সপ্লেন করা যাবে? হ্যাঁ হ্যাঁ প্লিজ। তো ক্লাসে কি কোনো ফিমেল স্টুডেন্ট নাই, কেউ রেসপন্স করেন না? প্রাপ্তি আছেন, চৈতি, প্রাপ্তি, Yes, ma'am. আপনারা কি বুঝতে পারছেন? Hello. Yes, ma'am.
যদি বুঝতে না পারেন প্লিজ একটু বলবেন। আচ্ছা, এটা আমি আরেকবার রিপিট করি। এখন আমরা প্রথম থেকে যেটা করে আসছি যে মার্চেন্ডাইজ শিপমেন্ট করেছি সেটার জার্নাল দিয়েছি, তারপরে ফ্রেট কস্ট বেয়ার করেছে কনসাইনর, সেটার জার্নাল দিয়েছি, তারপরে লোকাল অ্যাডভার্টাইজিং কস্ট বেয়ার করেছে কনসাইনি, সেটার জার্নাল দিয়েছি। এখন আমার যে মেইন টাস্কটা সেটা হচ্ছে সেলস এর জার্নাল। এখন আমার অন বিহাফে বেস্ট ভ্যালু আমার কিছু প্রোডাক্ট সেল করে দিয়েছে, রাইট? সো সেটার জন্য আমি ক্যাশ রিসিভ করেছি। এখন সেই ক্যাশটা আমাকে আলটিমেট যে ওনার নেলবা কনসাইনর তাকে দিয়ে দিতে হবে না? সেটার জার্নালই হচ্ছে আমরা এখন দিচ্ছি। সো সেটা কখন দিচ্ছে? যখন সেলস এর নোটিফিকেশনটা সেন্ড করা হয়েছে। আপনি যতক্ষণ পর্যন্ত আমার হয়ে প্রোডাক্টটা সেল করেছেন এবং আমাকে নোটিফাই করার নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি সেলের জার্নাল দিব না, বিকজ আমি তো জানি না আপনি প্রোডাক্ট সেল করেছেন কিনা। সো এখানে সেটাই করেছে। প্রথমে সে সেল যখন হয়েছে তখন কনসাইনি কি করেছে? ইনস্ট্যান্ট জার্নাল দিয়েছে যে ক্যাশ ডেবিট পেয়েবল টু কনসাইনর। পেয়েবল টু কনসাইনর কেন? কারণ এই টাকাটা আমাকে কনসাইনরের কাছে দিয়ে দিতে হবে, সেজন্য সে এভাবে জার্নাল দিয়েছে। পরে সে যেটা করেছে, কনসাইনরের কাছে নোটিফাই করেছে যে আপনার প্রোডাক্টটা আমি সেল করতে পেরেছি, এখন আপনার টাকাটা আপনি নিয়ে নেন, রাইট? সো সেই জন্য আমাকে জার্নাল দিতে হবে। এখন জার্নাল কিন্তু বোথ পার্টিজ এর দিতে হবে, বিকজ একজন কি করছে, তার হয়ে সেল করা প্রোডাক্টের টাকাটা দিয়ে দিচ্ছে ওনারের কাছে, আর যে ওনার সে কিন্তু কি করছে, তার প্রোডাক্ট যেটা শিপমেন্ট করেছিল কনসাইনমেন্টে সেটা এখন সে সেল করে সেখান থেকে ক্যাশ রিসিভ করছে। এই জন্য দুইটা পার্টিকে কি করতে হচ্ছে? জার্নাল দিতে হচ্ছে। জার্নাল দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে দেখেন, আমি যে কনসাইনি কিন্তু ইনিশিয়াল সেলটা করেছে, রাইট? ইনিশিয়াল সেলটা কনসাইনি করার পরে সে ক্যাশ ডেবিট পেয়েবল টু কনসাইনর ক্রেডিট করেছে। তাহলে এখন যখন সে ক্যাশটাকে সেন্ড করে দিবে, কনসাইনারের কাছে দিয়ে দিবে, তখন সে ক্যাশটা ক্রেডিট করে ফেলবে না? পেয়েবল টু কনসাইনারকে ডেবিট করে ফেলবে না? কারণ এখন কিন্তু তার কাছে আর কোনো কনসাইনরের পেয়েবল নামে কোনো ধরনের ট্রানজেকশন থাকছে না, কারণ তার কনসাইনর যে পেয়েবল হয়েছিল তাকেই তো আমি ক্যাশটা দিয়ে দিচ্ছি। তাহলে ক্যাশ ক্রেডিট পেয়েবল টু কনসাইনর ক্রেডিট, এখন কত অ্যামাউন্টের জন্য সেটা আমার দেখার বিষয়। সো আমি তো সেল করেছি টোটাল 40,000, ঠিক আছে, বাট এটার এগেনস্টে আমি যেহেতু 40,000 সেল করেছি, এটার এগেনস্টে আমি 10% কমিশন পাওয়ার কথা ছিল, আমি সেটা ডেফিনেটলি কেটে রাখবো না। এবং সেটা কনসাইনির জন্য কি রেভিনিউ, কারণ সে এইটার এগেনস্টে এইটার কমিশনের জন্যই কিন্তু কি করেছে, আরেকজনের প্রোডাক্ট নিজে সেল করেছে। এবং ওই প্রোডাক্টটা সেল করার জন্য তাকে আবার কি করতে হয়েছে? অ্যাডভার্টাইজিং কস্ট দিতে হয়েছে। তাহলে ওই কস্টটাও সে নিয়ে, কস্টের অ্যামাউন্টটাও সে নিয়ে নিবে না কনসাইনরের কাছ থেকে? যেটাকে আমরা কি করেছিলাম যে রিসিভেবল ফ্রম, এই যে এখানে দেখেন, রিসিভেবল ফ্রম কনসাইনর ডেবিট ক্যাশ ক্রেডিট করেছিলাম। যখন আমি অ্যাডভার্টাইজিং কস্টটা ইনিশিয়ালি বেয়ার করেছি তখন আমি বলেছি যে রিসিভেবল ফ্রম কনসাইনর, দ্যাট মিনস আমি কনসাইনরের কাছ থেকে এই টাকাটা পাবো, রিসিভ করতে পারবো, এটা আমার জন্য একটা অ্যাকাউন্টস রিসিভেবল। সো এখন যেহেতু আমি অ্যাকচুয়ালি সেই ক্যাশটা তাকে দিয়ে দিচ্ছি এবং আমি আমার রিসিভেবলটা, যে রিসিভেবল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম ডেবিট হিসেবে, আমি ওই টাকাটা তো তার কাছ থেকে কেটে নিচ্ছি, রাইট? তাহলে সেটা আমি ক্রেডিট করে দিব না এখন? এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি কমিশন চার্জ করব, আমি কমিশনের টাকা পাবো, সেই কমিশনের টাকাটা চার্জ করব কিসের উপর? 40,000 এর উপর 10%, এটা অ্যাপ্লাই করলে আমার 4,000 আসে। সো এই একমাত্র 4,000, এইটাই হচ্ছে কি কনসাইনির রেভিনিউ। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলো কনসাইনরের সাথে রিলেটেড। এবং ক্যাশ চলে যাচ্ছে কত? আপনি 40,000 সেল করেছেন ঠিকই, কিন্তু এখান থেকে আপনি কেটে রাখবেন আপনার নিজের কমিশন, এবং আপনি আরেকটা জিনিস কেটে রাখবেন যেটা যদি কস্ট আপনি বিয়ার করে থাকেন আর কি। এখানে লোকাল যে অ্যাডভার্টাইজিং কস্টটা, এটা কিন্তু কনসাইনি যে সে বিয়ার না করে নেলবাও কিন্তু দিতে পারতো, রাইট? এখানে কোয়েশ্চেনে যদি এটা বলতো বেস্ট ভ্যালু পেস বাই 2,250 ফর লোকাল অ্যাডভার্টাইজিং কস্ট, এটা যদি বেস্ট ভ্যালু পে করেছে না বলে এটা যদি বলা হতো নেলবা পেস 2,250 ফর লোকাল অ্যাডভার্টাইজিং কস্ট, অর হচ্ছে বেস্ট ভ্যালু পেজ এ এই ওয়ার্ডটা যদি উঠাই দিত, তাহলেও কিন্তু কি এই কস্টের অ্যামাউন্টটা বুঝতে হতো যে নেলবাই পে করেছে। তখন কিন্তু আর কি এখানে বেস্ট ভ্যালুর কাছে লোকাল অ্যাডভার্টাইজিং কস্টের জার্নাল কিন্তু আসতো না। তখন যেটা হতো, তখন কিন্তু এই যে ফ্রেট কস্টের জার্নাল যেভাবে দিয়েছে সেভাবে এখানে আরেকটা জার্নাল হতো যে লোকাল অ্যাডভার্টাইজিং কস্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ইনভেন্টরি কিন্তু ডেবিট হতো না, বিকজ এই লোকাল অ্যাডভার্টাইজিং কস্ট এটা হচ্ছে কি
এটা হচ্ছে একটা ইনডিরেক্ট কস্ট, এটা কিন্তু ডিরেক্ট কস্ট না। এটা ছাড়া আপনি প্রোডাক্ট ট্রান্সফার করতে পারছেন না সেরকম কিন্তু না, বুঝতে পেরেছেন? সো এই জন্যই কনসাইনি যেটা করেছে, ক্যাশটা সেন্ড করে দিয়েছে কনসাইনারের কাছে। যখন ক্যাশটা নেলবার কাছে চলে যাচ্ছে তখন নেলবা কিভাবে জার্নাল দিচ্ছে, নেলবা কি করছে, ক্যাশ রিসিভ করছে এই কনসাইনির কাছ থেকে, ক্যাশকে ডেবিট করছে এবং ক্রেডিট করছে কি কিসের এগেনস্টে সে রিসিভ করছে, রেভিনিউ ফ্রম কনসাইনমেন্ট সেলস। সে চাইলে এখানে সেলস রেভিনিউ বলতে পারতো, সেলস রেভিনিউ দেওয়া যাবে না কেন, কারণ এটা কিন্তু ডিরেক্ট ট্রানজাকশন হচ্ছে না, এটা কিন্তু রেগুলার আমরা যেমন আমার প্রোডাক্ট আমি সেল করছি সেভাবে কিন্তু হচ্ছে না, এটা কিন্তু হচ্ছে কনসাইনমেন্টের থ্রুতে। দ্যাট ইজ ওয়াই রেভিনিউ ফ্রম কনসাইনমেন্ট সেলস ক্রেডিট করছে। এবং 40,000 কিন্তু আলটিমেটলি রেভিনিউ সেল হয়েছে 40,000, কিন্তু এটার এগেনস্টে আমাকে কিছু কস্ট বেয়ার করতে হয়েছে। একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, যেটা আমার কনসাইনর দিয়ে দিয়েছিল, এখন তাকে আমাকে দিয়ে দিতে হবে এবং সেটার জন্য আমি এক্সপেন্স হিসেবে এটাকে এখন ডেবিট করছি। আরেকটা জিনিস বের করতে হয়েছে, সেটা হচ্ছে কি কমিশন এক্সপেন্স। আমি একজন এজেন্ট অ্যাপয়েন্ট করেছিলাম যাকে আমাকে কমিশন দিতে হবে 4,000 টাকা। এই 40,000 টাকা সেল করার কারণ করে দেওয়ার কারণে তাকে আমাকে 4,000 টাকা কমিশন দিতে হচ্ছে, এবং সে যেহেতু আমার হয়ে 2,250 টাকার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বেয়ার করেছে সেটাও দিয়ে দিতে হচ্ছে। বাকি রিমেনিং অ্যামাউন্টটাই হচ্ছে আমি কি ক্যাশ যতটুকু রিসিভ করলাম সেটা। এখন বুঝতে পেরেছেন? Yes, ma'am. ওকে, সো লাস্টলি আমাকে হচ্ছে, আমি তো এখানে সবগুলো স্টেপের ট্রানজেকশনকে রেকর্ড করে ফেলেছি না, কিন্তু এখানে একটা জিনিস বাকি আছে, দেখেন বেস্ট ভ্যালু হ্যাজ সোল্ড 2/3 অফ দ্য কনসাইন্ড মার্চেন্ডাইজ। এই যে 40,000 ক্যাশে যে সেল করেছে, এটা হচ্ছে ইনভেন্টরি, টোটাল যে ইনভেন্টরি রিসিভ করেছিল সেটার 2/3। মানে আপনি আহ, মানে হচ্ছে আপনি 2/3 হচ্ছে 36,000 যে ইনভেন্টরি শিপমেন্ট করেছিলেন, 36,000 প্লাস ফ্রেট কস্ট, যেহেতু আমরা বলেছি যে ফ্রেট কস্টের কারণে কিন্তু ইনভেন্টরিও বেড়ে যাচ্ছে বিকজ এটা ডিরেক্ট কস্ট। ওকে, সো এই টোটাল ইনভেন্টরির মধ্যে 2/3 সেল করেছে, বাকি বাকি 1/3 থেকে গেছে না, রিমেনিং 1/3 এর জন্য আমরা এখন জার্নাল দিচ্ছি না, আমাদের রিমেনিং 1/3 এর জন্য জার্নাল দিতে হবে। বাট আমরা যে সেল করেছি সেলের এগেনস্টে আমরা অলওয়েজ কিসের জার্নাল দিয়ে এসেছি, ইনভেন্টরির জার্নাল দিয়েছি না, দিয়েছি। আমরা কি ইনভেন্টরি জার্নাল দিয়েছি, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট, এভাবে করে কি জার্নাল দিয়েছি ইনভেন্টরির জন্য? Hello, ma'am. আরেকবার একটু বলেন। আচ্ছা, আমরা কি ইনভেন্টরির জন্য জার্নাল দিয়েছি সোফার, যে যতগুলো আমরা সেলস এর জার্নাল দিয়েছি প্রত্যেকটার জন্য আমাদের ইনভেন্টরি জার্নাল দিতে হয়েছে না পারপিচুয়াল ইনভেন্টরি মেথডে? ইয়েস মিস। Yes, ma'am. তাহলে এই ক্ষেত্রেও আমাদের যে 40,000 সেল হয়েছে, 2/3 প্রোডাক্ট সেল হয়েছে, এটার জন্য আমাদের কস্টের ইনভেন্টরি জার্নাল দিতে হবে না? Yes, ma'am. তাহলে সেটা কিভাবে দিব? জার্নাল সেম, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। 40,000 সেল হয়েছে, সেটার জন্য আমার কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। বাট এটার কস্টিং এর ভ্যালু কত, কস্টিং এর ভ্যালুটা আমরা ডিটারমাইন করবো কিভাবে? এই যে উপরে দেওয়া আছে দেখেন, এটার এই যে 40,000 প্রোডাক্ট সেল করেছে, 40,000 প্রোডাক্ট সেল করেছে, কিন্তু এটা 2/3, এটা ফুল অ্যামাউন্টের 40,000 সেল করছে সেটা কিন্তু না, কারণ ইনভেন্টরি ভ্যালু 36,000, অ্যাকচুয়াল ভ্যালু ছিল এটা, সাথে অ্যাড হয়েছে আবার কি ফ্রেট কস্ট, টোটাল মিলে আমার যে অ্যামাউন্টটা হয়েছে সেটারই 2/3 সেল করেছে 40,000 দিয়ে। ওকে, সো 2/3 এর জন্য কস্টিং এর জন্যই তো 2/3 যেহেতু সেল হয়েছে ওইটুকু অ্যামাউন্টের জন্যই তো আমি জার্নাল দিব, রাইট? ইনভেন্টরি, বাকি ইনভেন্টরি তো এখনো আমার কাছে আছে, 1/3 ইনভেন্টরি তো আমার কাছে আছে, সেটার জন্য কিন্তু আমার জার্নাল দিতে হবে না। সো এখানে দেখেন কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ব্র্যাকেটে কিন্তু কনসাইনমেন্ট ক্রেডিট, অ্যামাউন্ট কত হবে? 36,000 প্লাস 3,750 ইন্টু 2/3, তাহলে 26,500 আসে। এখন আপনাদের কোয়েশ্চেন হতে পারে, যেখানে আমার ইনভেন্টরির কস্ট কিন্তু 36,000, ইউজুয়ালি দেখা যায় যে আপনার কি সেলস রেভিনিউ বলা থাকে এবং সেটার সাথে বলা থাকে যে এইটার এগেনস্টে কস্টিং হয়েছে ইনভেন্টরির 36,000। ওকে,
দের জন্য 36,000 এর 2/3 আমি সেল করেছি, যেটার জন্য আমি ক্যাশ পেয়েছি হচ্ছে 40,000। তাহলে 2/3 এর জন্যই আমাকে কি করতে হবে? ইনভেন্টরি রেকর্ড করতে হবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। এই যে এই ক্যালকুলেশনসটা বুঝতে পেরেছেন যে কেন আমি ফ্রেট কস্টটাকে অ্যাকচুয়াল যে কস্ট সেটার সাথে অ্যাড করেছি এবং সেটাকে আবার 2/3 প্রপোর্শনেট করেছি কেন, এই জিনিসটা বুঝতে পেরেছেন? ম্যাম এই লোকাল অ্যাডভার্টাইজিং কস্টটা এখানে কেন আসলো না? হ্যাঁ হ্যাঁ, 2250 লোকাল অ্যাডভার্টাইজিং কস্ট 2250 এটা কেন আচ্ছা আচ্ছা, আসলো না? এখানে লোকাল অ্যাডভার্টাইজিং কস্ট কেন আসলো না, আমি এটা স্টার্টিং থেকে এটাই বলছি যে লোকাল অ্যাডভার্টাইজিং কস্ট কেন আসলো না। লোকাল অ্যাডভার্টাইজিং কস্ট হচ্ছে একটা ইনডিরেক্ট কস্ট। ইনডিরেক্ট কস্ট মিনস আপনি এটা সেলিং কস্ট বলতে পারেন। অ্যাডভার্টাইজিং কস্টটা কিসের জন্য করছেন? সেলস করার জন্য, রাইট? এটা একটা সেলিং কস্ট। এটা সেলিং কস্ট আলটিমেটলি কি একটা ইনডিরেক্ট কস্ট। বাট ফ্রেট কস্ট যেটা, এটা কিন্তু একটা ডিরেক্ট কস্ট। ডিরেক্ট কস্ট কেন? কারণ আপনি প্রোডাক্টটা শিপমেন্ট এর জন্যই কিন্তু এই কস্টটা ইনকার করেছেন, রাইট? আপনি প্রোডাক্টটা যদি এই ফ্রেট কস্ট যদি বেয়ার না করতেন তাহলে কিন্তু আপনার কি প্রোডাক্টটা আলটিমেটলি শিপমেন্টও হতো না। এটা ছাড়া আপনি প্রোডাক্টটাকে কি করতে পারতেন না, ডেলিভার করতে পারতেন না। এবং এটার সাথে আমার কি ডেলিভারের সাথে আমার কি ফ্রেট কস্টটা ডিরেক্টলি ইনভলভ। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি অ্যাডভার্টাইজিং কস্টটা বেয়ার না করতেন তাহলে আপনার প্রোডাক্টের কোনো লস হতো সেটা কিন্তু না। আপনি যদি অ্যাডভার্টাইজিং কস্ট ইনকার না করতেন তাহলে যেটা হতো যে আপনার হয়তো প্রোডাক্ট কম সেল হতো, কিছু প্রোডাক্ট কম সেল হতো অ্যাডভার্টাইজিং কস্টের কারণে আপনার কিছু প্রোডাক্ট একটু বেশি প্রোডাক্ট সেল হয়েছে। কিন্তু এটার সাথে কি কোনো ধরনের ইনভেন্টরির কোনো কানেকশন আছে, যে ইনভেন্টরির কোনো ডিরেক্ট ইনভলভমেন্ট আছে যে এইটা ছাড়া পসিবলই না ইনভেন্টরিটা হোল্ড করা? জি না ম্যাম। এরকম কিন্তু না। সো এই জিনিসগুলো আপনারা হচ্ছে আরেকটু ক্লিয়ার হবেন, যারা স্পেশালি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তারা এই জিনিসটা অলরেডি ক্লিয়ার থাকার কথা আর কি। বাট আপনারা কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করেছেন না? Yes, ma'am. তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন প্রিপেয়ার করেছেন হয়তো আপনারা আই থিঙ্ক আপনারা হচ্ছে মানে একেবারে সিম্পলিফাইড ফর্মে করেছেন, ডিটেলস তো করেননি। ব্রেকডাউন করে যেটা করে কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা, ওটা কি করেছেন? কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট এটা কি করেছেন? কতটুকু ব্রেকডাউন করা? এই যে কস্ট অফ গুডস সোল্ড যে ডিটারমাইন করি আমরা, ইন্টারে তো করছিলাম অনেক টুকু ভেঙে, হ্যাঁ কষ্ট গুড ইন্টারমিডিয়েটে আলাদা সবাই করেনি। ইন্টারমিডিয়েটে যারা করেছেন তাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকার কথা যে ফ্রেট কস্টটা আমি কেন অ্যাড করছি। বাট বাকিরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তাদের জন্য এটা ক্লিয়ার না থাকার রিজন হচ্ছে আপনারা এটা ডিটেলসে পড়া হয়নি। বাট এটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন যে যে কস্টটা ডিরেক্টলি প্রোডাক্টের সাথে ইনভলভ সেটাকেও কিন্তু ওই প্রোডাক্টের সাথে প্রোডাক্ট কস্ট বলতে হয়। যেমন আমি বলি, যেমন আপনি একটা ইকুইপমেন্ট পারচেজ করেছেন, ওকে? সো আপনি যে ইকুইপমেন্টটা পারচেজ করেছেন, আপনার ওই ইকুইপমেন্টটাকে ইনস্টল করতে আপনার একটা কস্ট বেয়ার করতে হবে। উইদাউট ইনস্টলেশন বা আপনি আপনার যে ইকুইপমেন্টটা আপনি ওই ইনস্টলেশনটা না করলে আপনি প্রোডাক্টটাকে কিন্তু আপনার ইকুইপমেন্টটাকে আপনি কিন্তু কি করতে পারবেন না, ইউজ করতে পারবেন না। তাহলে এই ইকুইপমেন্টের সাথে ইনস্টলেশন কস্টটা একেবারে ইন্টারডিপেন্ডেন্ট না? সাজ্জাদ, কোয়েশ্চেন করেছিলেন আপনি। জি ম্যাম। সো এটা একেবারে ইন্টারডিপেন্ডেন্ট না? উইদাউট ইনস্টলেশন কস্ট আপনি কি করতে পারবেন না, ইকুইপমেন্টটাকে অ্যাক্টিভেট করতে পারবেন না। তাহলে এই ইনস্টলেশন কস্টটাকেও আপনাকে বলতে হবে কি ইকুইপমেন্টেরই কস্ট। আমরা যেমন কি করি, আমরা যেমন হচ্ছে কোন একটা ফর এক্সাম্পল একটা ফ্রিজ পারচেজ করি, রাইট? একটা ফ্রিজ যখন আমরা পারচেজ করে নিয়ে আসি তো আমরা অনেক সময় বলি যে ফ্রিজের কস্ট হচ্ছে 40,000, বাট এটার সাথে আমার আরো কিছু লামসাম কিছু কস্ট হয়েছে, সেটার সহ আমার ফ্রিজের ইন টোটাল কস্ট দাঁড়াচ্ছে হচ্ছে 45,000। তখন আমরা অনেক সময় র্যান্ডমলি বলি যে ফ্রিজের কস্ট কত হয়েছে 45,000। তো ওই যে র্যান্ডমলি কেন বলি, কিছু কস্ট কিন্তু এটার সাথে অ্যাড হয়েছে, কিন্তু ফ্রিজের প্রাইস ছিল কত 40, বাট এটার সাথে কিছু অ্যাড হয়েছে, যেমন ইনস্টলেশন কস্টের কথাও যদি আমি বলি। সেখানে কিছু কস্টের মধ্যে কিন্তু দুই তিন ধরনের কস্ট থাকতে পারে। একটা ইনস্টলেশন কস্ট থাকতে পারে, আরেকটা হয়তো বা
ওয়ারেন্টি চার্জ থাকতে পারে, এই যে সার্ভিস ওয়ারেন্টি, যেটা অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি না, সার্ভিস টাইপ ওয়ারেন্টি, সেটার চার্জ থাকতে পারে। তাহলে দেখেন, আপনি ওয়ারেন্টি কস্ট না দিলে যে ফ্রিজটা চলবে না সেটা কিন্তু না, বাট ইনস্টলেশন কস্ট যদি বেয়ার না করেন তাহলে ফ্রিজটাকে আপনি অ্যাক্টিভেট করতে পারছেন না বা ইকুইপমেন্টটাকে আপনি অ্যাক্টিভেট করতে পারছেন না। সো যে কস্টটা আপনার ডিরেক্টলি ইনভলভ সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট কস্ট, বা হচ্ছে এখানে এই ক্ষেত্রে কনসাইনমেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এই ক্ষেত্রে ফ্রেট কস্টটা হচ্ছে ডিরেক্ট কস্ট। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে শুধুমাত্র ইনভেন্টরি হিসেবে ইনভেন্টরির অ্যাকাউন্টে শো করছি ফ্রেট কস্টটাকে, লোকাল অ্যাডভার্টাইজিং কস্টটাকে কেন আনছি না? কারণ দেখেন, আমি যদি অ্যাডভার্টাইজিং কস্ট বেয়ার না করি তাহলে আমার কি হবে? আমার ইনভেন্টরির কিন্তু কোনো চেঞ্জেস নাই, আমার ইনভেন্টরি যা ছিল তাই থাকবে। কিন্তু আমার এটা হতে পারে যে ইনভেন্টরি কিছুটা কম সেল হবে, আমার ওয়্যার হাউসে একটু বেশি হয়তো ইনভেন্টরি থেকে যাবে, বাট ইনভেন্টরির কি কোনো ধরনের চেঞ্জেস আসতেছে? ইনভেন্টরির কিন্তু কোনো ধরনের চেঞ্জেস আসতেছে না। এম আই জি ক্লিয়ার সাজ্জাদ? জি ম্যাম। বাকিদের ক্লিয়ার হয়েছে? ইয়েস মিস। Yes, ma'am. ইয়েস ম্যাম। ওকে, সো এই ছিল আমাদের কনসাইনমেন্ট রিলেটেড এক্সাম্পল। এই কনসাইনমেন্ট রিলেটেড এক্সাম্পলেরই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টে দেয়া আছে, দেখবেন ম্যাথস, এই রিলেটেড ম্যাথস একেবারে সেম টাইপ অফ ম্যাথ কিন্তু দেয়া আছে। এই যে এখানে বিল এন্ড হোল্ডেরও ম্যাথ দেয়া আছে, তারপর হচ্ছে এই যে দেখেন কনসাইনমেন্ট সেলের ম্যাথ দেয়া আছে, একেবারেই সেম জিনিস। অ্যাডভার্টাইজিং কস্ট আছে, কমিশন চার্জ আছে, তারপরে হচ্ছে এই যে এখানে একটা ফ্রিজারেরই এক্সাম্পল দেয়া আছে, কতটা প্রোডাক্ট সেল হয়েছে সেটা বলা আছে, সো ইনস্টলেশন কস্টের কথা বলা আছে। তো এই জিনিসগুলো হচ্ছে ম্যাথগুলো সলভ করবেন। এটা পারবেন না? এই ম্যাথটা পারবেন না? এটাতে দেখেন শিপিং কস্ট, আপনার একটা জিনিস মাথায় রাখবেন, শিপিং কস্ট বা ফ্রেটিং কস্ট যদি থাকে তাহলে সেটাই হবে হচ্ছে ডিরেক্ট কস্ট। তো ইউজুয়ালি ডিরেক্ট কস্ট খুব বেশি একটা পাবেন না, যেহেতু এটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং এ গিয়ে পাবেন। সো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর জন্য আপনারা এই জিনিসটা মাথায় রাখতে পারেন যে কোনো ধরনের যদি ফ্রেট কস্ট থাকে তাহলে সেটাকে আমরা ডিরেক্ট কস্ট হিসেবে কনসিডার করতে পারি, আদারওয়াইজ অন্যান্য যেসব কস্ট থাকে সেগুলোকে আমরা ইনডিরেক্ট কস্ট হিসেবে কনসিডার করব। ওকে, পারবেন এটা? সেম জিনিসই, জাস্ট আপনাকে কোয়েশ্চেন করা হবে যে হচ্ছে রেকর্ডিংটা কিভাবে করব, বা হচ্ছে এখানে দেখেন এই ম্যাথটাতে বলেছে যে কম্পিউট দ্য ইনভেন্টরি ভ্যালু অফ দ্য ইউনিটস আনসোল্ড ইন দ্য হ্যান্ডস অফ দ্য কনসাইনি। ওই যে ওখানে আমরা যে ম্যাথটা দেখেছি সেখানে কিন্তু কি হয়েছিল, 2/3 প্রোডাক্ট সেল হয়েছিল, 1/3 প্রোডাক্ট সেল হয়নি। তো এইখানে এই ম্যাথের ক্ষেত্রেও দেখবেন যে হচ্ছে কিছু প্রোডাক্ট সেল হয়েছে, বাকি কিছু প্রোডাক্ট সেল হয়নি। তো যে প্রোডাক্ট গুলো সেল হয়নি সেটা কত অ্যামাউন্ট সেটা বের করতে বলেছে। আপনারা কি অ্যাসাইনমেন্ট শুরু করেছেন? জি মিস। মিস ফার্স্ট চ্যাপ্টারটা ডান, এটা সেকেন্ডটা ধরবো। আচ্ছা, এটাও করে ফেলেন। আর এরপরে আমাদের যে টপিক অফ ডিসকাশন এনাদার যে রেভিনিউ রিকগনিশন ইস্যুজ এর মধ্যে আছে হচ্ছে ওয়ারেন্টিজ। ওয়ারেন্টি কিন্তু আমি পড়িয়েছি, ওয়ারেন্টি প্রভিশন চ্যাপ্টারে ছিল না? ইয়েস মিস। পুরোটাই হচ্ছে এটা। এখানে যে এক্সাম্পল দেয়া আছে, দুই ধরনের অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি এবং সার্ভিস টাইপ ওয়ারেন্টি, যেটা আমরা যেভাবে জার্নাল রেকর্ডিং করেছিলাম লাস্ট চ্যাপ্টারে, প্রিভিয়াস চ্যাপ্টারে, এখানেও কিন্তু সেম জার্নাল সেম জিনিস। এটিকে রিপিট করার দরকার আছে? নো ম্যাম। এটা আই থিঙ্ক আপনারা নিজেরা পড়েই বুঝবেন, বিকজ এটা অলরেডি একবার ডিসকাস করেছি। তাও যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে সেটা পরে জিজ্ঞেস করতে পারেন। অ্যান্ড লাস্ট টপিক হচ্ছে এই চ্যাপ্টারের আমাদের জন্য লাস্ট যে ডিসকাশনটা, সেটা হচ্ছে খুব বেশি দূর নয়, অলরেডি আমাদের অনেক অনেক ক্লাস অনেকটুকু টাইম শেষ। তো লাস্ট যে টার্মটা সেটা হচ্ছে নন রিফান্ডেবল আপফ্রন্ট ফিস। এটাও একটা রেভিনিউ রিকগনিশনের একটা এডিশনাল ইস্যু, যেটাতে কোন টাইমিং এ গিয়ে আমরা রেভিনিউটা রিকগনাইজ করব সেটা আর কি ডিসাইড করতে হয়। সো এখানে দেখেন নন রিফান্ডেবল আপফ্রন্ট ফিজ মানে কি দেখেন,
one kind of payments from customers before delivery of a product. যেমন আমরা অনেক সময় যেটা করি, কি করি আমরা অনেক সময় হচ্ছে আহ আহ, একটা 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 ফি সাবমিট করি, ইনিশিয়াল একটা কস্ট বা ফি সাবমিট করি কোনো ধরনের সার্ভিস রিসিভ করার আগে। যেমন আমি যদি বলি যে হচ্ছে আহ আপনি একটা একটা ক্লাবের সাথে বা একটা অর্গানাইজেশনে হচ্ছে অ্যাড হবেন, সেটাতে অ্যাড হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে যে ইনিশিয়ালি আপনাকে লামসাম একটা অ্যামাউন্ট কি করতে হচ্ছে, ডিপোজিট করতে হচ্ছে, যেটা বলা হয় যে নন রিফান্ডেবল, আপনি এটা ফেরত যোগ্য না। আপনি হয়তো পরবর্তীতে সার্ভিস না নিতে পারেন, বাট ইনিশিয়ালি যে চার্জটা দিচ্ছেন সেটা কিন্তু নন রিফান্ডেবল। এটাকেই বলা হচ্ছে নন রিফান্ডেবল। সার্ভিস রিসিভ করবেন, এটার এগেনস্টে ইনিশিয়ালি একটা আপনি একটা অ্যামাউন্ট হচ্ছে আর কি সাবমিট করছেন, সিকিউরিটি মানি হিসেবে অনেক সময় রিসিভ করে। সো এই এই মানিটা অনেক সময় হচ্ছে কি রিফান্ডেবল হয় না। সো ইন মোস্ট কেসেস আপফ্রন্ট পেমেন্টস আর নন রিফান্ডেবল, এটা এবং মোস্ট অফ দ্য কেসে এটা নন রিফান্ডেবলই থাকে। যেমন মেম্বারশিপ ফি হতে পারে, আর অ্যাক্টিভেশন ফিজ ফর ফোন, ইন্টারনেট ওর কেবল, এটার জন্য যে ফিজটা আপনি ইনিশিয়ালি দেন সেটার জন্য সেটা কিন্তু নন রিফান্ডেবল। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, তাহলে হচ্ছে দেখতে পারবেন যে ডে কেয়ার, বেবিজ ডে কেয়ার থাকে। বেবিজ ডে কেয়ারে কিন্তু আপনাকে যেটা করতে হয়, ইনিশিয়ালি আপনাকে একটা একটা অ্যাডমিশন চার্জ বেয়ার করতে হয়। হ্যাঁ, এই যে অ্যাডমিশন চার্জটা দিচ্ছেন আপনি, যে এই চার্জটা কিন্তু আপনি আর রিফান্ড পাবেন না। হয়তো আপনি পরবর্তীতে বেবি কেয়ারের সার্ভিসটা না নিতে পারেন, সার্ভিস না নিলে হয়তো মান্থলি পেমেন্টটা দিবেন না, বাট এই যে ইনিশিয়ালি যে এডমিশন চার্জটা দিয়েছেন, ওকে, এটা কিন্তু আর রিফান্ড পাবেন না। সো এই ধরনের ক্ষেত্রে কিভাবে আমরা রেভিনিউ রিকগনাইজ করব, এটা আর কি, বা কোন টাইমিং এ গিয়ে রেভিনিউটা রিকগনাইজ করবো, এটা আমাদের দেখার বিষয়। সো একটা ফ্যাক্টস আছে, দেখেন, এটা ছোট, এটা খুব একটা অত বেশি কঠিন কিছু না বা ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে, যে বলেছে যে এরিকা ফেলিসা সাইন্স এ 1 year কন্ট্রাক্ট উইথ বিগলো হেলথ ক্লাব। এরিকা হচ্ছে একটা কন্ট্রাক্ট সাইন করে বিগলোর সাথে 1 year। The terms of the contract are that Erika is required to pay a non-refundable initiation fee of 200 টাকা and the membership fee of 550 per month. তাহলে সে নন রিফান্ডেবল একটা ইনিশিয়েশন ফি দিবে এই হেলথ ক্লাবের সাথে অ্যাড হওয়ার কারণে, সেটা হচ্ছে 200, যেটা কিনা নন রিফান্ডেবল, এবং মান্থলি তাকে হচ্ছে 50 টাকা পার মান্থ দিতে হবে। সেটা সে সার্ভিস রিসিভ করলে তখনই দিবে, আদারওয়াইজ দিবে না। And Biglo determines that its customers on average renew their annual membership 2 times before terminating their membership. এখন যেটা বিগলো হেলথ ক্লাব যেটা জানে, যে কাস্টমাররা যেটা করে অন এন অ্যাভারেজ, তাদের একটা আইডিয়া হচ্ছে যে কাস্টমাররা ইউজুয়ালি 2 বার মেম্বারশিপটাকে কি করে, রিনিউ করে। তাহলে 1 ইয়ারে প্রথমে সে 1 ইয়ারের কন্ট্রাক্টে এন্টার করলো, এবং সে সাথে যদি সে আরো 2 বছর যদি রিনিউ করে, তাহলে টোটাল 3 বছর হলো না, 3 বছরের সার্ভিস নিচ্ছে না। এখন কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ রেভিনিউ বিগলো হেলথ ক্লাব শুড রিকগনাইজ ইন দ্য ফার্স্ট ইয়ার? এখন প্রশ্ন হচ্ছে, আপনার প্রথম বছরে আপনি কতটুকু রেভিনিউ রিকগনাইজ করবেন? কারণ কেন, দেখেন, কারণ হচ্ছে এখানে 200 টাকা আপনি ইনিশিয়েশন ফি পাচ্ছেন, আবার 50 টাকা পার মান্থ করে কি পাচ্ছেন, মেম্বারশিপ ফি পাচ্ছেন, এবং কন্ট্রাক্ট হচ্ছে কত, 1 বছর, এবং সেটার সাথে যদি আপনি আরো 2 বছর রিনিউ করেন, 2 টাইমস যদি রিনিউ করেন, তাহলে আপনার ইয়ার হচ্ছে কত, তাহলে আপনার টোটাল ইয়ার হচ্ছে 3 ইয়ার্স, রাইট? তাহলে আমি যদি কাউন্ট করি, এই 200 ইনিশিয়েশন ফি, এটা কিন্তু আলটিমেটলি আপনি যতবার রিনিউ করবেন ততবারের জন্যই কিন্তু একসাথে দিয়ে দিয়েছেন, রাইট? এটা এমন না যে আপনি হচ্ছে 1 বছরের জন্য দিয়েছেন বা 2 বছরের জন্য দিয়েছেন, এটা কিন্তু ওই কন্ডিশনে না। এটা হচ্ছে এমন কন্ডিশনে আপনি একবার দিয়েছেন তো এটার ফেরত পাবেন না, ওকে? তো এটা হচ্ছে এরকম কন্ডিশন। তাহলে এখানে যদি রেভিনিউ রিকগনাইজ করতে হয়, তাহলে দেখেন এখানে কি বলা আছে, ইন দিস কেস দ্য মেম্বারশিপ ফি অ্যারেঞ্জমেন্ট মে বি ভিউড অ্যাজ এ সিঙ্গেল পারফরমেন্স অব্লিগেশন, বিকজ দেখেন সিমিলার সার্ভিস আর প্রোভাইডেড ইন অল পিরিয়ডস। আপনি সেম সার্ভিসটাই নিচ্ছেন
এবং এখানে অন্য কোনো ধরনের এডিশনাল সার্ভিস নিচ্ছে না। দ্যাট ইজ ওয়াই দিস ইজ এ সিঙ্গেল পারফরমেন্স অব্লিগেশন। And Biglo is providing a discounted price in the second and third years for the same services, and this should be reflected in the revenue recognized in those periods. যেমন দেখেন, আপনি টোটাল আপফ্রন্ট ফি দিয়েছেন 200 এবং হচ্ছে 50 টাকা পার মান্থ করে কি দিচ্ছেন, কয় বছরের জন্য? 3 বছর। আপনি কন্ট্রাক্ট করছেন 1 ইয়ার, কিন্তু ইউজুয়ালি দেখা যায় 2 টাইমস রিনিউ করে, তাহলে টোটাল হয় 3 বছর। 3 বছরে যদি আপনি 50 টাকা করে পার মান্থ দেন, তাহলে আপনার কি পার মান্থে হচ্ছে 3 ইয়ার্সে কত মান্থ হয়? 36 মান্থ। অ্যান্ড 50 টাকা করে যদি পার মান্থ দেন, তাহলে 50 ইন্টু 36 1800। এটার সাথে আপনি, এটা হচ্ছে আপনার মান্থলি ফি, এটার সাথে আপনি আপফ্রন্ট ফি দিয়েছেন, ইনিশিয়াল ফি দিয়েছেন কত? 200। তাহলে টোটাল আপনি দিচ্ছেন 2000। তো এই 2000 কে আপনি 3 ইয়ার্সে অ্যালোকেট করবেন। 3 ইয়ার্স 36 মান্থ দিয়ে ডিভাইড করবেন, মান্থলি আপনার বেয়ার করতে হবে 55.56। তাহলে আপনি, যেহেতু এখানে কোয়েশ্চেন হচ্ছে কি, আপনি ফার্স্ট ইয়ারে কত রেভিনিউ রিকগনাইজ করবেন? ফার্স্ট ইয়ারের ফার্স্ট মান্থে যদি বলি, ফার্স্ট ইয়ারে কত রেভিনিউ রিকগনাইজ করবেন? এই যে 55.56 যে বের করেছেন ইন্টু 12 মান্থ, এটা দিয়ে মাল্টিপ্লাই করে যত অ্যামাউন্ট আসবে সেটা আমি ফার্স্ট ইয়ারে রিকগনাইজ করবো। কেন? দেখেন, এই যে আপনি 200 আপফ্রন্ট, আপনি চাইলে বলতে পারেন যে ফার্স্ট ইয়ারে কত রেভিনিউ রিকগনাইজ করবো, পার মান্থে 50 করে দিচ্ছি, 12 মান্থে 5 12 60 600 আমি পে করব। কিন্তু এই যে ইনিশিয়েশন ফি একটা দিয়েছেন 200, এটাও কিন্তু আপনাকে কি করতে হচ্ছে, ইনিশিয়েশন ফি একটা পেয়েছেন, এটাও কিন্তু আপনার জন্য একটা রেভিনিউ। ওকে, বিগ্লো হেলথ ক্লাবের জন্য এটাও একটা রেভিনিউ, প্লাস এই যে 550 পার মান্থ, এটাও একটা রেভিনিউ। এখন 50 পার মান্থ যে পাচ্ছে সেটা রিকগনাইজ করা নিয়ে তো কোনো সমস্যা নেই, কিন্তু ইনিশিয়েশন ফি 200 টাকা যেটা আপনি ফার্স্ট ইয়ারে রিসিভ করেছেন, সেটা কি একসাথে ফার্স্ট ইয়ারে রিকগনাইজ করবেন, নাকি এটাকে 3 ইয়ার্স এর মধ্যে অ্যালোকেট করে রিসিভ করবেন? সেটাই ছিল কোয়েশ্চেন এখানে। সো এখানে যেটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে এই 200 টাকা কিন্তু ইনিশিয়েশন ফিটা শুধুমাত্র 1 বছরের জন্য দিয়েছে সেটা কিন্তু না, এটা কিন্তু লাইফ টাইম, আপনি যতদিন থাকবেন ততদিনের জন্য মধ্যেই আপনি অ্যালোকেট করবেন। সো এখানে যেহেতু তারা এস্টিমেট করছে যে 3 বছর থাকে নর্মালি, প্রথম ইয়ারে 1 বছরের জন্য কন্ট্রাক্ট করে, সেটা পরে আবার দুইবার রিনিউ করে, তাহলে আলটিমেটলি 3 টাইমস। তাহলে 3 টাইমস এর জন্য আপনি হচ্ছে কি 3 বছর ধরে ওই রেভিনিউটাকে অ্যালোকেট করে শো করবেন। আপনি নট দ্যাট যে প্রথম বছরেই ইনিশিয়েশন ফি পেয়েছেন সেটাকেও রিকগনাইজ করলেন, এবং সাথে হচ্ছে ওই 12 মাসের টাকাটা রিকগনাইজ করলেন। তাহলে যেটা হবে, ইনিশিয়েশন ফি যেটা আপনি এখন পাচ্ছেন সেটা কিন্তু শুধুমাত্র এই ইয়ারের জন্য পাচ্ছেন সেটা না, সেটা কিন্তু অন্যান্য ইয়ারের হিসাব করেও কিন্তু পাচ্ছেন একসাথে। তো এই জিনিসটাই আর কি এখানে ডিসকাস করা হয়েছে। তুমি কার কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? No, ma'am. আপনাদেরকে কাইন্ডলি একটা রিকোয়েস্ট থাকবে, আমি যে অ্যাসাইনমেন্টের ম্যাথস গুলো দিয়েছি এগুলো একটু করা স্টার্ট করেন। এখানে আমি যতগুলা ম্যাথস ডিসকাস করেছি ইলাস্ট্রেশন, সবগুলোর সাথেই রিলেটেড রেলিভেন্ট কিছু এক্সাম্পল দিয়েছি। ডেফিনেটলি আপনাদের কিছু প্রবলেম থাকবে ম্যাথস যেগুলো দিয়েছি সেগুলোতে। প্রবলেম যেগুলো থাকবে সেই ম্যাথস গুলো আইডেন্টিফাই করবেন, এবং সেগুলো আমি হচ্ছে ডেফিনেটলি সলভ করে দিব। সো আপনারা অনলাইনেও সলভ করে নিতে পারেন। অ্যান্ড আই থিঙ্ক আপনারা আগে হচ্ছে অ্যাসাইনমেন্টটা ট্রাই করেন, দেন এই যদি যে প্রবলেম গুলো থাকবে সেগুলো আমি সলভ করে দিব আপনাদেরকে। বাট আপনাদেরকে আগে পড়তে হবে, পড়ে দেন হচ্ছে এই ম্যাথস গুলো করতে হবে। সো আমি আপনাদের দেখবেন যে ম্যাথস এর মধ্যে আমি এখানে আরো কিছু পার্ট ছিল, কন্ট্রাক্ট মডিফিকেশন, কন্ট্রাক্টের এই জিনিসগুলো আমি রাখছি না, বিকজ এই চ্যাপ্টারটা এত লেন্দি একটা চ্যাপ্টার। আপনারা আগে এই জিনিসগুলো কমপ্লিট করেন, এখানে যে জিনিসগুলো আছে, দেন আমি কন্ট্রাক্টের বিষয়গুলো হচ্ছে রাখিনি, বিকজ এটা অনেক অনেক বড় হয়ে যাচ্ছে আর কি। সো আগে এগুলো কমপ্লিট করেন, পরে হচ্ছে যদি সেমিস্টারের শেষে যদি টাইম পাওয়া পসিবল হয় তখন আর কি গিয়ে কন্ট্রাক্টের কিছু জিনিস কভার করার ট্রাই করব। বুঝতে পেরেছেন? সো আপনাদের যেটা করতে হবে, আপনাদের ফার্স্টে করতে হবে হচ্ছে এই চ্যাপ্টারটা পড়তে হবে। পড়ার পরে যে ম্যাথস গুলো দিয়েছি
এখানে দেখবেন ম্যাক্সিমাম ম্যাথই একেবারেই ইজিয়ার, শুধু হয়তো একটু একটু চেঞ্জেস আছে, তো ওইগুলো দেখলে বুঝতে পারবেন আপনারা। আর যদি না পারেন তাহলে তো কোনো সমস্যা নেই, আমি তো বলে দিব, বাট আগে অ্যাসাইনমেন্ট গুলো করেন। হ্যাঁ, কোয়েশ্চেন আছে কারো? হুম, নো ম্যাম। মিস আপাতত নাই। আচ্ছা, সো আপাতত নাই, আগে পড়তে হবে, পড়ার পরে হয়তো কোয়েশ্চেন রেজ হতে পারে আপনাদের, তো সেই জিনিসগুলো কোয়েশ্চেন থাকলে সেটা ডেফিনেটলি সলভ করে নেন। ফিজিক্যাল ক্লাসের আগেই আমি চাচ্ছিলাম যে এই চ্যাপ্টার, যে দুটো চ্যাপ্টার কভার করেছি সেগুলোর প্রবলেম গুলো যেন সলভ হয়ে যায়, আমরা যেন নতুন চ্যাপ্টার শুরু করতে পারি। ওকে, তো আপনাদের যে যে ম্যাথস গুলোতে প্রবলেম থাকবে আপনারা সেগুলো আইডেন্টিফাই করে সিআর কে ইনফর্ম করবেন, এন্ড সেগুলো আমি একদিন বসে আপনাদেরকে সলভ করে দিই। যাদের যাদের প্রবলেম থাকবে না তাদের কোনো সমস্যা নেই, সো সেটা ক্লাস হিসেবে কাউন্ট হবে না আর কি, এটা ওটা ক্লাস না, ওটা জাস্ট একটা প্রবলেম সলভিং ক্লাস হিসেবে রাখবো, ওটা অ্যাটেন্ডেন্সের কোনো ইস্যুস নাই আর কি এই ক্ষেত্রে। Am I clear? ইয়েস ম্যাম। প্লিজ একটু কাইন্ডলি জিনিসগুলো একটু পড়েন আপনারা, আদারওয়াইজ আমাদের সেমিস্টার শেষ করতে বা চ্যাপ্টার শেষ করতে অনেক টাইম লেগে যাবে, যেটা আপনাদের জন্য ওই ভালো হবে না আর কি। সো সবাই একটু ট্রাই করবেন করে ফেলার। সো আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই, আর যাদের অ্যাটেন্ডেন্স রিলেটেড ইস্যু আছে, সামহাও মিস করেছেন, এটা আমাকে ক্লাসের শেষে বলবেন। হ্যাঁ, সো যেই দিনেরটা সেই দিন আর কি ইনফর্ম করবেন, কাইন্ডলি একটু চেক করে দেখবেন যে আপনার অ্যাটেন্ডেন্সটা দেয়া হয়েছে কিনা। আমি স্ক্রিন শেয়ার করছি যাতে আপনাদের আপনারাও দেখতে পারেন যে আপনার অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হয়েছে কিনা। হ্যাঁ, so respond to your ID section B, আগে স্ক্রিনটা শেয়ার করে নিন। টোয়েন্টি-ফার্স্ট ব্যাচ, ID 51, 96, 126, 126, 14, Yes, 22nd, ma'am. 22nd batch, 126, Present, ma'am. 144, 22nd batch, 144, 48, ম্যাম 144 মেবি আপনাকে কোনো টেক্সট করেছিল। sorry, মিস 144 টেক্সট করেছিল যে ওর হচ্ছে জুম ক্র্যাশ করছে, মানে অ্যাপসটা অন হচ্ছে না। একটু আগে টেক্সট করেছিল 148, এখানে। 148, 148, 154, Present, ma'am. 164, ইয়েস ম্যাম। 166, প্রেজেন্ট ম্যাম। 23rd batch, ID 04, Yes, ma'am. 06, প্রেজেন্ট ম্যাম। 08, প্রেজেন্ট ম্যাম। 10, প্রেজেন্ট ম্যাম। 12, 12, ID 12, ID 14, Present, ma'am. ID 20, Yes, ma'am. 22, 22, Yes, ma'am. 26, 26, Abdullah Al Jubair, 30, প্রেজেন্ট ম্যাম। 40, 40, 42, Present, ma'am. 44, Present, ma'am. 48, Present, ma'am. 50, প্রেজেন্ট ম্যাম। 52, Yes, ma'am. 54, Present, ma'am. 58,
Yes, ma'am. 58, 60, Yes, ma'am. 64, Sunny, 64, 66, Present, ma'am. 68, Present, ma'am. 74, Yes, ma'am. 76, Yes, ma'am. 86, 88, Present, ma'am. 92, 102, 104, Present, ma'am. 108, Present, ma'am. 101, 110, Present, ma'am. 116, Present, miss. 122, Yes, ma'am. 124, Present, ma'am. 126, 126, Present, ma'am. Present, ma'am. 128, 128, 130, Present, ma'am. 132, 132, Munawar, 136, 136, 138, Sadiatul Taiba, Miss. 140, Ji, miss, 100 present. Present, ma'am. Okay, 142, Present, ma'am. okay. Anyone left? ম্যাম 86 কি দেয়া হয়েছে? Ma'am, am I audible? 21st ব্যাচের 54 আপনার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে। 86 কি 23rd ব্যাচের? ইয়েস ম্যাম। ওকে, আপনি কি আছেন? দাঁড়ান দিচ্ছি। আর কেউ? ফার্স্ট ব্যাচ 54 আপনার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে। Thank you, ma'am. Respond to your ID section A. ID 21st batch 37. First batch 37. One zero nine. 21st batch 109. 127. Present, miss. 22nd batch ID 35. Present, ma'am. 45. 45. 61. Yes, ma'am. Miss 45. 77. Yes, ma'am. 101. 131. 131. 153. Present, ma'am. 169. Yes, ma'am. 171. Present, miss. 23rd batch ID 01. Present, ma'am. 05. Present, miss. 07. Present, miss. 11. Yes, ma'am. 19. Ma'am. 21. Present, ma'am. 23. Present, ma'am. 25. Present, ma'am. 27. Present, ma'am. 31. Present, ma'am. 23. Present, ma'am. 35. সরি, কি বলছেন আমি বুঝতে পারছি না। 35. ম্যাম 35 ময়মনসিংহে ম্যাম ফ্লাডের মধ্যে পড়েছে, ওর গ্র্যান্ড প্যারেন্টস কে নিয়ে আসতে যে ও ফ্লাডের মধ্যে পড়েছে এখন ম্যাম। ময়মনসিংহের ওখানে কোনো নেট, অ্যাটেন্ডেন্সটার ব্যাপারে একটু ইনফর্ম করে রাখলাম আপনাকে, আর দিয়ে দিলে ভালো হতো। আইডি কত? 35 ম্যাম, রাতুল শিকদার। 41. ওকে, 41. Present, ma'am. 45. Present, miss. 51. প্রেজেন্ট ম্যাম।
53, Yes, ma'am. 59, 59, 61, Present, ma'am. 65, Present, ma'am. 67, Present, ma'am. 69, Yes, ma'am. 75, Yes, ma'am. 77, 77, 79, Yes, miss. 89, 89, 91, Present, miss. 93, 95, Yes, ma'am. 97, Present, ma'am. 101, Simrin Mehzabin, ক্লাসে ছিলেন Present, আপনি ma'am. পড়ে 105, 05, 109, Present, ma'am. 111, 113, Yes, ma'am. 115, Yes, ma'am. 119, Present, ma'am. 125, ম্যাম ও মনে হয় ক্লাস থেকে বের হয়ে গিয়েছে, অ্যাপ্রুভ করে নাই, মানে এখনো ওয়েটিং লিস্টে হয়তো। ম্যাম ও ছিল, এখন ইন্টারনেটে 120, ইস্যু হয়েছে। ওকে দিয়েছি 127, Present, ma'am. 129, প্রেজেন্ট ম্যাম। 131, প্রেজেন্ট ম্যাম। 133, Present, ma'am. 137, Present, ma'am. 141, 141, 141, 143, Ma'am. 143, 145, Yes, ma'am. Ma'am, anyone? 20. ম্যাম সাজেদুল Ma- আবেদিন ম্যাম Ma'am, 79। Ma'am, 22 batch 101, ma'am. Present. ম্যাম সাজেদুল আবেদিন আইডি কত সাজেদুল আবেদিন? ম্যাম 89 ম্যাম। 21 batch 101, Ma'am, 22 batch. জি ম্যাম। আর সাজেদুল আবেদিনের আইডি কত? মিস ম্যাম আমি 89 মেসেজে আবার কানেক্ট হয়েছি, নেট চলে গেছিল। 89, ওকে দিয়েছি। থ্যাংক ইউ মিস। লাস্ট ক্লাসে একজন আপনার অ্যাটেন্ডেন্স মিস করেছিলেন, আপনার আইডি কত? জি ম্যাম। ম্যাম 141। 8 এ ছিল ক্লাস কয় তারিখে ছিল? ম্যাম বুধবারে ছিল।